তুমি কখন আসলে? আফরান কথা বলল না। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি। আফরান যেন কিছুই শুনছে না। ডোন্ট কেয়ার ভাব নিয়ে শার্টের হাতা ফ্লোট করতে করতে সিঁড়ি থেকে নেমে সোজা বের হয়ে যাচ্ছিল। ওপর থেকে আরিয়া কিছু না দেখে বলতে লাগলো, চাচা, আজকে আমার কলেজ থেকে ফিরতে লেট হবে, চিন্তা করো না। হ্যাঁ ঠিক আছে, টাকা লাগলে নিয়ে যাস। লাগবে না চাচা, যা আছে হবে। বলতেই চোখ গেল দরজার কাছে। পেছন থেকে দেখলো একজন ছেলে দাঁড়িয়ে, লম্বা 6 ফুটের থেকে একটু কম হবে হয়তো, সাদা শার্ট, বাম হাতে কোট ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। জাফর আরিয়ার দৃষ্টি বুঝতে পেরে বলল, কি হলো মা? আচ্ছা, জলদি বের হয়ে যা। অচেনা কারোর সাথে বেশি কথা বলতে হবে না। আর বেশি দূর যাস না, ঠিক আছে? প্রেমা আর সামিরার থেকে একা দূরের কোথাও যাস না। চাচা, তোমার কোনো ক্লায়েন্ট নাকি? জাফর আরিয়ার প্রশ্নের কি উত্তর দেবে খুঁজে পেল না, কারণ আফরান যে আরিয়ার জন্য ভয়ানক কিছু সেটা বুঝতে অন্তত তিনি ভুল করবেন না। আরিয়া জাফরের উত্তরের আশা না করেই নামতে নামতে বলল, লিসেন, এই বাড়িতে কোনো প্রয়োজন ও আসার দরকার নেই। বেশি দরকার পড়লে ফোনের কথা বলে নিবেন। আফরান সেমভাবে দাঁড়িয়ে এতক্ষণ চুপচাপ শুনছিল। বাঁকে এসে বলে উঠল, রিয়েলি? বলে সামনের দিকে ফিরল। এক হাতে কোট, অন্য হাত পকেটে গুজে স্ট্রং হয়ে দাঁড়িয়ে আরিয়া কাঁপা কাঁপা চোখে জাফরের দিকে তাকালো। আফরান আরিয়ার দিকে তাকিয়ে বলল, রিয়েলি? এই বাড়িতে আমার আসা নিষেধ হলো? কবে থেকে বাবা? জাফর সাহেব কথা কাটিয়ে বললেন, আরিয়া, তুই বের হয়ে যা, দেরি হয়ে যাচ্ছে তো। বলে আরিয়াকে নিয়ে পাশ কাটিয়ে বাইরে চলে যায়। আরিয়া ঘামছে ভীষণ। আফরান কথা বাড়ালো না, সেও নিজ কাজে পা বাড়ায়। সামিরা, কি হলো? তুই এমন কি ভাবছিস? অন্যদিন তো কত মজা করিস, আজ এত চুপচাপ আসিস কেন? কতদিন পর আসলাম এই জায়গাটায় বলতো? আরিয়া কাঁপা কাঁপা গলায় বলল। আফরান ভাইয়া ফিরে এসেছে। আরিয়ার কথায় সামিরা প্রেমা একবার ঢোক গিলে বলল, কি বলছিস? কি সত্যি বলছিস? মিথ্যে মনে হয়? না, কিন্তু এত বছর পর ফিরে আসলো কেন? সেটা আমি কি করে বলবো? আসছে, তাতে তো কোনো প্রবলেম নেই তো। কথা হচ্ছে তোকে আবার মারা নেই তো? আরিয়া ঘামছে, কপাল টুপকে এক বিন্দু ঘাম মাটিতে গড়িয়ে পড়ল। মনে পড়ছে কালকে রাতের কথা। হারিয়ে বলতে গিয়েও আটকে যায়। সব শেয়ার করে প্রেমা সামিরের কাছে, কিন্তু কালকের কথাগুলো কীভাবে বলবে? কোনো শব্দ যে তার কাছে নেই এগুলো ব্যক্ত করার মতো। আরিয়াকে চুপ থাকতে দেখে সামিরা বলল, কি হলো, কিছু বলছিস না কেন? না, কিচ্ছু করেনি, কিন্তু আমি আর থাকতে পারবো না। আমাকে এই বাড়ি থেকে পালাতে হবে, না হলে আবারও মারবে। আমার আমি এবার সহ্য করতে পারবো না। কি বলছিস, পালিয়ে যাবি কোথায়? সেটা জানি না, তবে আমাকে যেতেই হবে। আমি ওই লোকটাকে বিন্দু পরিমাণ সহ্য করতে পারি না। কি এমন করেছি আমি? 4 বছর আগে নিজেই বলেছিল এই বাড়ি থেকে চলে যেতে, তার কাছাকাছি না যেতে, আর এখন নিজেই কাছে আসে, আবার নিজেই বলে অনুমতি ছাড়া আমার মৃত্যুও নাকি নিষিদ্ধ। কি বলছিস? কিছুই তো বুঝছি না। কিচ্ছু না, আমার আর এখানে ভালো লাগছে না রে। চল ফিরে যাই, ক্লাসরুমে ব্যাগ রেখে এসেছি। আরে ব্যাগ নিয়ে বের হয়ে রাস্তায় দাঁড়ালো। তার গাড়ি এখনো আসেনি, অপেক্ষায় করছে। হঠাৎ চোখ গেল রাস্তার ওই পাশে। ফারহান ছেলেটা এদিকে আসছে। আরিয়া তাকে না দেখার ভান করে 4 কদম পেছনে আসতে হঠাৎ কারো চিৎকারের আওয়াজ পা দুটো থেমে যায়। রাস্তার মাঝখানে মুহূর্তেই মানুষের আহামরি চেঁচামেচি শুরু হয়। আরিয়া ঠিক বুঝে উঠতে পারলেনি হলোটাকে। একটু সামনে গিয়ে জনসম্মুখে উঁকি দিতে যেন নিঃশ্বাস থমকে যায়। এই মুহূর্তে যে মানুষটিকে দেখে অ্যাভয়েড করছিল সেই মানুষটি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, হয়তো নিঃশ্বাসটুকু যায় যে অবস্থা। একজন লোক বলে উঠল, বর্তমানে গাড়ির ড্রাইভারগুলো মনে হয় ইচ্ছা করে মানুষ মারার কাজ করে। এদের মতো পশু হিংস্র মানুষ দুইটা হয় না। এই বয়সে ছেলেটাকে গাড়ি চাপা দিয়ে চলে যেতে এদের রুহু অবধি কাঁপলো না। আরেকজন লোক বলল, ইচ্ছে করেই মেরেছ, দেখেই বোঝা যায়। নয়তো মেরে দিয়ে ড্রাইভার নিজে গতিতে গাড়ি উল্টো ঘুরিয়ে চলে যায় নাকি? কিছুক্ষণ পর পুলিশ এসে সাথে সাথে ছেলেটাকে দেখে নিয়ে বলল, হি ইজ ডেড।
আচ্ছা, এখানে সিসিটিভি ফুটেজ আছে? কলেজের একজন টিচার বলল। অবশ্যই স্যার, আসুন দেখাচ্ছি। পুলিশ এসে ফুটেজ চেক করে বলল, এই মেয়েটা কি এখানেই পড়ে? জি স্যার। আমরা তার সাথে কথা বলতে চাই। আরে এখনো কিছু বোধগম্য হচ্ছে না। ছেলেটা যে মারা গেছে এটা যেন দুঃস্বপ্ন ছাড়া কিছুই নয়। পুলিশ এসে বলল। এখানে মিস আরিয়াকে? আরিয়া স্তম্ভিত ফিরলে সে সামনে এগিয়ে আসে। আপনি ওনাকে কিভাবে চিনেন? আমি চিনি না। মিথ্যা বলছেন। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে আপনি ছেলেটাকে দেখেই অন্য কোথাও যাচ্ছিলেন, আর উনি হাতের ইশারায় আপনাকেই ডাকছিল। আমি চিনি না, সত্যি বলছি। তবে ওনার নাম ফারহান। কিছুদিন যাবৎ আমাকে ডিস্টার্ব করেছে, অর্থাৎ আমাকে প্রপোজাল দিয়েছিল, আমি অ্যাকসেপ্ট করিনি। আর এর বেশি কিচ্ছু না। ও, ওকে দেখছি। পৃথিবী তার নিজস্ব আলোকিত রমণীক কিরণে অন্ধকারে আচ্ছন্ন করেছে। সন্ধ্যায় আরিয়া বাড়ি ফিরছে। দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করলে আরিয়া বলেছে তার কলেজের সামনে একজন ছেলে মারা গেছে। পুলিশ সবার কাছে জিজ্ঞাসাবাদ করেছে, তাই লেট হয়েছে। এই নিয়ে কেউ কিছু আর জিজ্ঞাসা করেনি। আরিয়া রুমে গিয়ে সোজা গোসলে যায়। আজ তার গায়ের দাগগুলো যেন খুব ঝাপসা লাগছে। এ ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু ওই ছেলেটা এমনভাবে অ্যাক্সিডেন্ট হবে তাও তার সামনে, সেটা নিয়ে আরিয়া এখনও শকড হয়ে গেছে। আরিয়া মনে মনে নিজেকে দায়ী ভাবছে, যদিও পুলিশ এটাকে হঠাৎ করে শেষে এসে অ্যাক্সিডেন্ট কেস বলে চালিয়ে দিয়েছে, কিন্তু তার মনে হাজারো আক্ষেপ। ইস, যদি সে এভাবে পালাতে না চাইতো তাহলে তো আর এত তাড়াহুড়ো করতো না, আর অ্যাক্সিডেন্টটাও হতো না। কিন্তু সত্যিটা কি আদৌ অ্যাক্সিডেন্ট? না হলে পুলিশ সারাদিন এটা নিয়ে এত শত প্রশ্ন করে যাচ্ছিল, আর হঠাৎ করেই সিআইবি স্যার এসে এটাকে অ্যাক্সিডেন্ট বলে ধামাচাপা দিয়ে সেখান থেকে সব পুলিশদেরকে নিয়ে চলে গেলেন। খুব আশ্চর্য না বিষয়টা? রাত্রে খাবার সবাই একসাথে বসে খাচ্ছে। যদিও আরিয়ার খেতে বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, চাচার কারণে খেতে হচ্ছে, না হলে চাচা খাবেন না। খাবারের মাঝখানে আয়েশ বলল, শুনলাম তোর কলেজের সামনে নাকি আজ একটা ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। আরিয়া চুপচাপ খাচ্ছে, উত্তর না দিয়ে। এটা সেই ছেলেটা, তাই না? ফারহান নামের? আরিয়া একটু আশ্চর্য হলো। আয়াস ভাইয়া কিভাবে চেনে? ফারহানকে? আয়েশ কথা ঘুরিয়ে বলল, আসলে পাশেই ভার্সিটিতে পড়ে আর কি। আচ্ছা, কলেজের সামনেও আজকাল অ্যাক্সিডেন্ট হয়? আমার যতটুকু মনে হচ্ছে সেটা অ্যাক্সিডেন্ট না বাবা। আরিয়া আগ্রহ নিয়ে তাকালো আয়েশের দিকে। আয়ুষ আরিয়ার আগ্রহ দৃষ্টি বুঝে বলল, আমি ফুটেজটা চেক করেছিলাম, কিন্তু যতটুকু বুঝলাম ছেলেটাকে ইচ্ছে করেই গাড়ির নিচে চাপা দিয়েছে, নাহলে গাড়ির নাম্বার নেই কেন? আর উপর থেকে বলা হয়েছে পুলিশদেরকে এটা নিয়ে বাড়াবাড়ি না করতে, তাই পুলিশরাও কিছু করেনি। আমারও সেটাই মনে হচ্ছিল। তুই ওর বিষয়ে কিছু বলতে পারবি? মানে এমন কিছু যেটা স্বাভাবিক না? না। ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। আয়েশের কথার মাঝখানেই কেউ বলে উঠল, লাভ নেই, নিজের বিপদ নিজে ডেকে আনার কোনো মানে আছে? সবার দৃষ্টি পেছনে যায়। আফরান গায়ের কোটটা ডান হাতে দিয়ে কাঁধের উপর ঝুলিয়ে রেখে কারোর দিকে না তাকিয়ে উপরে উঠে যায়। তার মাঝে আয়ুষ বলে ওঠে, কেন? একটা মানুষকে খুন করা হয়েছে সেটা আমি বের করলে বিপদ কেন হতে যাবে? আফরান আয়ুষের কথায় সামনের দিকে তাকিয়ে বিদ্রুপ হেসে বলে, তুই এখনো বোকাই রয়ে গেলি। আয়েশের চোখ দুটো রাগের কারণে লাল হয়ে গেছে, স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু রাগ কন্ট্রোল করার চেষ্টা করেছে বোধহয়। রিল্যাক্স রিল্যাক্স। আচ্ছা, তোর যা ইচ্ছা কর, আমি কিছু বলবো না। এখন আপাতত তোর ছোট বোনকে আমার রুমে আসতে বল। কথাটা বলেই উপরে হাঁটা ধরল। আয়ুষ আফরানের শেষের কথার মানে বুঝতে পেরে বলল, বাবা, তোমার ছেলে কিন্তু মারামারি করছে, সাবধান করে দেও বলে দিচ্ছি। আফরান আয়ুষের কথা শুনেও না শোনার মতো করে নিজের মতো চলে গেল। জাফর সাহেব এতক্ষণে বুঝে গেছেন আফরানের কথার মানাটা। তিনি আয়েশকে উদ্দেশ্য করে বললেন, সব কিছুতে জড়িয়ে নিজেকে বিপদে ফেলে লাভ নেই বাবা। এই কেসটা নিয়ে তুমি না এগুলোই বোধ হয় ভালো। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। কি বলছো বাবা? একজন নিরাপরাধী মানুষকে মেরে ফেলা হয়েছে, আমি চোখের সামনে বসে দেখব? তার বিরুদ্ধে আমি সব প্রমাণ জোগাড় করে তাকে যদি জেলে পাঠাতে না পারি, তাহলে আমি আয়াস চৌধুরী না। কথাটা আয়াস বলল। কথাটা বলে হাত ধুয়ে টেবিল ছাড়ে। আরিয়ার ভিড় চোখ জোড়া কাঁপছে আফরানের ভয়। মামুনি, তুই ভয় পাস না, আমি আছি।
খাবার শেষ করে গিয়ে শুয়ে পড়। আর ওই আফরানকে একদম ভয় পাবি না, ঠিক আছে? আরিয়া কিছু না বলে কাপা হাত দুটো ধুয়ে নিজের রুমে গিয়ে দরজা আটকে দিল। এতক্ষণে একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। এতদিন দরজা আটকে ঘুমায়নি, আজ থেকে একদম দরজা জানালা সব আটকে ঘুমাবে সে। শুয়ে শুয়ে ভাবছে, আয়াস ভাইয়া যেহেতু বলেছে অপরাধীকে বের করবেই, তাহলে অবশ্যই বের করবে। সেও দেখতে চায় ওই কিলারকে, যে একটা নম্র সুশীল একটা যুবক পুরস্কার ছেলে শত্রু হতে পারে। তারপর না হয় বাড়ি ছেড়ে চলে যাবে দূরে কোথাও। এখন আপাতত সে দেখতে চায় সে কে। ঘড়িতে প্রায় একটার উপরে বাঁচতে চলেছে, এখনও তার ঘুম আসছে না কেন? অজানা ভয়ে অথবা সেই অ্যাক্সিডেন্টটা নিয়ে এখনও বারবার ভেবে চলেছে। যতবার ভাবছে ততবার হিসাব যেন গোলবিল খাচ্ছে। এসব ভাবার মাঝে হঠাৎ দরজা খোলার আওয়াজ ছ্যাঁত করে উঠল। ছ্যাঁত করে উঠল বুকটা। সঙ্গে সঙ্গে উঠে বসলো আরিয়া। ডিম লাইটের হালকা আলোয় একটা মানুষকে দেখা যাচ্ছে, কিন্তু কে এত রাতে তার রুমে? সে তো রুম আটকে আজকে শুয়েছিল। হ্যাঁ, এটাই স্পষ্ট মনে আছে তার। তাহলে কি হয়ে ঢুকলো? কে উত্থানে এদিকে আসছেন কেন? লোকটা কোনো কথা বলল না। আরিয়া ভয় পেয়ে খাট থেকে নিচে নেমে পাশে থাকা ল্যাম্প লাইটটা জ্বালিয়ে সেদিকে তাকাতে ভয়ে সিটিয়ে যায়। ভাইয়া, আপনি এখানে কেন? আফরান কোনো কথা না বলে এসে আরিয়ার দু গালে দুটো থাপ্পড় বসালো। আরিয়া কাঁপা গলায়, আমাকে এভাবে মারছেন কেন? আমি কি করেছি? আফরান কোনো কথা না বলে আরও একটা বাম গালে ঠাস। আরিয়া এবার ঠোঁট উল্টে কেঁদে ফেলল। ভাইয়া, আমি কিচ্ছু করিনি তো, আমাকে শুধু শুধু মারছেন কেন? আফরান আরিয়ার বাহু ধরে দাঁত খিচে বলতে লাগলো, আমার কথার অবাধ্য হোস তুই? এত সাহস তোকে কে দিল শুনি? আরিয়া কান্না গলায় বলল, কি করেছি আমি? আমি তো কিছু করিনি। আমি এখনো এই বাড়ি থেকে যাইনি বলে এমন শান্তি দিচ্ছেন, তাই না? আমি চলে যাব, তবে সত্যি বলেছি কালকেই চলে। আরিয়ার কথার মাঝে আরো দুটো থাপ্পড় বসিয়ে বলল, আমাকে জ্বালিয়ে চলে যাবি? এতই সহজ? আমি তো আসতে চাইনি, তুই বাধ্য করেছিস। এখন বলছিস চলে যাবি? বলে আরো একটা থাপ্পড় বসালো। আরে ফুপিয়ে গালে হাত থেকে কেঁদে চলেছে। বি, তা আর কি কি প্ল্যান করেছিস বলতো? পালিয়ে যাবি এ বাড়ি থেকে? বাহ, ভেরি গুড আইডিয়া। বলে আরিয়াকে আরো একটা থাপ্পড় বসালো। আরিয়া টাল সামতে না পেরে এবার দেয়ালে গিয়ে উষ্টে পড়ে কপালটে আঘাতপ্রাপ্ত হয়। আফরান আরিয়ার সামনে গিয়ে বলল, খাবার সময় ওপরে আসতে বলেছিলাম না? কেন আসলি না? নিচে আয়েশের রূপ দেখছিলিস বসে বসে? কেন রে? ছেলে মানুষ কি জীবনেও দেখিসনি নাকি? দেখেও লোভ সামলাতে পারিস না? আফরানের কথাটা আরিয়ার মস্তিষ্ক অবধি পৌঁছায়। কিছু না ভেবেই আফরান ঠিক বুঝে উঠতে পারলো না আকস্মিক কি হলো ব্যাপারটা। শুধু এই মুহূর্তে রাগে ফুঁসছে ভীষণভাবে। সাহস কি করে হয় এই মেয়ে? আরিয়া নিজেও বুঝতে পারেনি সে এমন একটা কাজ করে বসবে। আফরানের লাল চোখ দুটি দেখে নিজে নিজে কাঁদা শুরু করলো। আমি কিচ্ছু করিনি, সত্যি বলছি, আমি ইচ্ছে করে করিনি। আরিয়ার কান্না দেখে আফরান কপাল কুঁচকায়, নিজে মেরে নিজে কাঁদছে। হ্যাঁ, আজব তো। আরিয়া চোখ বন্ধ করে সোজা আফরানের পার কাছে বসে পা ধরে বলতে লাগলো, আমি ইচ্ছে করে মারিনি, সত্যি বলছি। প্লিজ মাফ করে দেন, প্লিজ প্লিজ। আমি জানি আপনি এখন বলবেন আপনি কাউকে আজ পর্যন্ত ক্ষমা করেননি, তাই আমাকে মাফ করে রেকর্ড ভাঙতে চান না। কিন্তু শুনুন না, আমি তো আপনার কত ছোট, একটু তো ভুল হবেই। তাছাড়া আপনি বাজে কথা বলেছেন আয়াস ভাইয়ার ব্যাপারে, ওইগুলো বললে আমি ভাইয়াকে কখনো ওইসব নজরে দেখিনি। সত্যি বলছি, সত্যি। আমি কথাগুলো একটা না বলে একটু ঢোক গিললাম। আফরান ভেবাচেকা খেয়েছে বোধ হয়। এই মেয়ে সত্যি আজ তো পাগল। এবার মনে হয় আমাকেও পাগল বানিয়ে ছাড়বে। নয়তো এমনভাবে কেউ মাপ চায়?
আমার সাথে ন্যাকা কান্নাও জুড়ে দিয়েছে। আশ্চর্য তো। আফরান গম্ভীর কণ্ঠে বলল। উঠো বলছি। আফরানের ধমকে আরিয়ার সাথে সাথে উঠে দাঁড়ালো। আমার ডিকশনারিতে ক্ষমা নামক কোনো ওয়ার্ড নেই, সো বুঝে নাও তোমার শাস্তি ওকে। আর তুমি কার গায়ে হাত দিয়েছ সেটা নিশ্চয় জানো না। আর হবে না তো, আমাকে আর মারবেন না প্লিজ। এসেই কতগুলো থাপ্পড় মেরেছেন, দেখুন এখনো লাল হয়ে আছে আমারও এই কিউট ফেসটাতে। কাল কিভাবে কলেজে যাব বলেন? এই লালচে 4 আঙ্গুলের ছাপ পড়া গাল নিয়ে কলেজে যেতে আমার সম্মানে বাঁধবে না? আমার তো কত সম্মান আছে, তাই না? এতই বুঝো সম্মান, তাহলে বড়দের গায়ে হাত তোলে কিভাবে? তার জন্যই তো বললাম সরি, পা ধরে মাপও তো চাইলাম। মাপ করতে পারি যদি বলো যে পালিয়ে যাওয়া নিয়ে যে প্ল্যানটা করেছো সেটা কবে সাকসেস করবে। কিন্তু আপনি এটা কিভাবে জানলেন? আমি তো আপনাকে বলিনি। আফরান আবারও ধমকে বলল। আমাকে প্রশ্ন করার লাইসেন্স তোমাকে কে দিল? আবারও ভুল করে ফেলেছি। কি শুরু করেছো? হ্যাঁ, ভয় নেই ভেতরে? এখন যদি মেরে দেই? আরিয়া ভয় জড়সড় হয়ে আসলো। আফরান এর সব কিছু এই মুহূর্তে খুব শান্ত। আফরান খাটের উপর বসে শান্ত গলায় বলল। এখানে বস। কথা মতো আফরানের ডান পাশটায় কাচুমচু করতে করতে বসলো। ভয় পাচ্ছিস? আরিয়া চোখ দুটো গোল করে একটু নড়ে চড়ে হিসকে তুলছে। আফরান আরিয়ার বাম হাতটা তার বাম তালুতে নিয়ে ডান হাতে আরিয়ার চোখ জোড়া মুছতে লাগলো। আরিয়ার ছোট কোমল শরীরখানা ভয়ে কেঁপে উঠল, নাকি কারো স্পর্শ পেয়ে কেঁপে উঠলো সেটা বুঝে গেল না। দেখ, ন্যাকামো করে তো আমাকে পানি বানিয়ে দিলি। এখন ঢং করছিস কেন? যখন দূরে ছিলাম তখন তো আমি তোকে আমার জীবনে আসতে বলিনি, তুই নিজেই এসেছিস। তারপরেও অনেক চেষ্টা করেছি দূরে থাকার। আমি কারোর জীবন জোর করে থাকতে চাই না। আমি কারোর জীবনে জোর করে থাকতে চাই না, তাই অনেক দূরে চলে গিয়েছিলাম। তারপরেও শেষ পর্যন্ত থাকতে না পেরে আসতে হলো। এখন আমি আর যেতে চাই না। আরিয়া আফরানের কথাগুলো বুঝলো কিনা বোঝা গেল না। আমি কি বলেছি তুই বুঝতে পারছিস? আরিয়া মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। আফরান আরিয়ার দিকে তাকে মৃদু হাসলো, কিন্তু সেটা বুঝতে দিল না। আরিয়া নিচের দিকে মাথা নত করে বসে আছে। আরিয়ার চিবুক ধরে উপরে করে বলল। এদিকে তাকা। আরিয়া চোখ বন্ধ করে চোখের জল ফেলে যাচ্ছে। শুনিসনি কি বললাম? আরিয়ার সাথে সাথে চোখ খুলে আফরানের দিকে তাকালো। আফরান আবারও চোখের জল মুছে দিয়ে বলল। এত বড় কবে হয়ে গেলি? আরিয়া দীর চোখে তাকিয়ে আছে, বিন্দু পরিমাণও নড়ছে না, হয়তো ভয়। আফরান আরিয়ার আরেকটু কাছে গিয়ে আরিয়াকে এক হাতে তার বুকে চেপে নিল, অন্য হাতে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আরিয়ার হার্টের আওয়াজ ঘন হচ্ছে, নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে, অনুভূতির গরম নিঃশ্বাসগুলো তার বুকের উপর আছড়ে পড়ছে। আফরান বিষয়টা বুঝতে পেরে আরিয়াকে ছেড়ে দিয়ে বলল। কমিয়ে পড়। আর শোন, আজ বাজে প্ল্যান মাথা থেকে বের করে দিস, নয়তো কি হবে বুঝতেই পারছিস। বলে আরিয়ার কপালে ঠোঁট চলো। আরিয়ার কোমল শরীরখানা কেঁপে উঠল। আফরান স্মিথ হেসে আরিয়াকে শুয়ে দিয়ে লাইট অফ করে দিয়ে চলে গেল। আফরান প্রথম এই কলেজে পা রাখলো। হ্যাঁ, সে নিজ কাজেই ব্যস্ত ছিল, কিন্তু বাধ্য হয়ে আসতে হয়েছে। খবরটা পা মাত্র হন্তদন্ত হয়ে বের হয়ে গিয়েছিল অ্যাসিস্ট্যান্ট তানভীরকে নিয়ে। গায়ে ব্ল্যাক শার্ট, গোলাটাই বাঁধা, কোটটা যদিও পরে আসেনি, তানভীর নিয়ে এসেছে। গাড়ি থেকে নামার সাথে সাথে পরিয়ে দিয়েছে। আরিয়ার জন্য যে গার্ডসকে দিয়ে গোপনে নজরবন্দি করে রাখা হয়েছিল, তার থেকে কোন রুমে কোন জায়গাতে বসে সেটা জেনে নিয়ে ডিরেক্ট আরিয়ার ক্লাসরুমে চলে যায়। ক্লাসের মাঝে হঠাৎ এমন হ্যান্ডসাম ছেলে দেখে কেউ কি ঠিক থাকতে পারে? তাই তো কিছু মেয়ের মুখ হাঁ হয়ে আছে, আর কিছু মেয়েদের চোখগুলো গোল গোল রসগোল্লার মতো হয়ে আছে। ওপস, এমন হ্যান্ডসাম সুদর্শন ছেলে তারা জীবনে হাত দুটো দেখিনি। আরিয়া, প্রেমা, সামিরা অবাক হয়ে চেয়ে আসে। আরিয়া ভয়ে মুখের সামনে বই ধরে আসে। সে জানে নিশ্চয়ই তাকে মারবে বলে এসেছে, না হলে এখানে ওনার তো কোনো কাজ নেই। আফরান সোজা এসে আরিয়ার মুখের উপর থেকে বইটা ছুঁড়ে ফেলে আরিয়ার হাত ধরে টেনে নিয়ে যেতে রাখলো। সামিরা প্রেমার দিকে তাকিয়ে বলল। নিশ্চয় মেয়েটার কপালে আজকেও থাপ্পড় আছে। প্রেমা দীর্ঘ নিঃশ্বাস ফেলে।
স্টুডেন্টদের এই অবস্থা দেখে ক্লাস স্যার বুঝতে পারলো সবাই স্বপ্নের রাজ্যে বিভোর হয়ে আছে। তাই তো সামনে থাকা বেঞ্চটিতে পেনতে টুন শব্দ করে আওয়াজ দিল। এমন কিছু হয়নি এখানে, সবাই ক্লাসে মন দাও। ওই ছেলেটা একজন মাফিয়া, ওকে অভ্যুত্থামি করা ওর পেশা হয়ে গিয়েছিল। স্যারের কথাই সবাই থতমতে খেয়ে যায়। হ্যাঁ, এত সুইট একটা ছেলেকে তারা কেউ অবশ্যই মাফিয়ার লিফটে ফেলতে চায় না। আফরান তানভীরকে না নিয়েই আরিয়াকে নিয়ে অজানা কোনো প্রান্তে যাচ্ছে, সেটা তানভীরের জানা। প্লিজ স্টপ, স্টপ প্লিজ। বলে যাচ্ছে তখন থেকে, গাড়ি ফুল স্পিডে চলছে। অ্যাক্সিডেন্ট হবে তো, প্লিজ ভাইয়া স্টপ। এভাবে কেন নিয়ে এলেন আমায়? ক্লাসের সবাই কি মনে করবে? আর আপনার এত স্পিডে গাড়ি চালানোর ইচ্ছে হলে আমাকে নামিয়ে যেভাবে ইচ্ছে চালান, আমি আপনার সাথে মরতে চাই না। আফরান কোনো কথা না বলেই গাড়ি চালিয়ে যাচ্ছে এক ধ্যানে। বেশ খানিকটা পথ পাড়ি দিয়ে হঠাৎ করে গাড়ি ব্রেক করলো। আকস্মিক ব্রেক করায় আরিয়া টাল সামলাতে না পেরে মাথায় গিয়ে বাড়ি খেলো সামনের মেরুডে। কপালের সাইডে কেটে বিন্দু রক্ত জমছে। করছেনটা কি? ব্যথা পেলাম তো। আফরান কিছু না বলে আরিয়ার ডান হাত ধরে টেনে নামিয়ে সামনের দিকে টানতে লাগলো। প্রবলেমটা কি আপনার? হ্যাঁ, আমাকে পুতুল মনে হয় আপনার কাছে? আরিয়ার কোথায় পাত্তা না দিয়ে আরিয়ার হাত ধরে টেনে নিয়ে গেল একটা পুরাতন বাংলোতে। একটু জঙ্গলের দিকে হবে, আশেপাশে ঘর দেখা গেল না, তবে এখান থেকে একটু দূরে কয়েকটা চালের বাড়ি রেশ পাওয়া গেল। আমাকে এখানে কেন নিয়ে আসছেন? আমাকে কি মনে হয় আমি ভীতু? জঙ্গলে ফেলে গেলে বাড়ি ফিরতে পারবো না? আর ইউ কিটিং মি মিস্টার আফরান চৌধুরী? ভেরি ফানি। কি ভেবেছেন আপনাকে ভয় পাই এখনও? নো ওয়ে, এখন আমি আর ভয় পাই না। আমি বুঝে গিয়েছি আপনার মাথার স্ক্রু একটু ঢিলা, তাই এমন করেন। আফরান কোনো পাত্তা না দিয়ে ওই খালি বাংলোটার ভিতরে ঢুকলো। বেডরুমে নিয়ে গিয়ে ঠাস করে বিছানায় ফেলে দিয়ে প্যান্ট থেকে বেল্ট খুলতে লাগলো। আরিয়া ভয়ে এবার কাপা গলায় বলতে লাগলো, কি করছেন? প্লিজ আমাকে মারবেন না, সত্যি বলছি। আপনাকে আমি কিচ্ছু বলিনি, বকিও নি। দেখুন ভাইয়া, আমি কিন্তু আরিয়ার কথা শেষ না করতে দিয়ে আফরান আরিয়ার উপর আঘাত করলো হাতের বেল্ট দিয়ে। আরিয়ার চোখ থেকে পানি গড়িয়ে পড়লো। ভাইয়া আফরান ডেভিল হেসে বলল, খুব ব্যথা করছে। উফ, সো স্যাড। জানিস, তোর জন্য মায়া হচ্ছে। ওই দিন এভাবে বুঝালাম, তাও তুই বুঝলি না। সুন্দরভাবে আদর দিয়ে বুঝিয়ে দিলাম, মূল্য রাখতে পারিসনি আমার আদরের। তাহলে নিশ্চয় আঘাতের মূল্য দিতে পারবি। বলে আবারও আরিয়ার শরীরে আঘাত করলো। কার লাভ রিকোয়েস্ট যেন আজকে অ্যাকসেপ্ট করেছিলি? বল বল, আর কি বলেছিলি? যত তাড়াতাড়ি পারিস বিয়ে করে এ বাড়ি ছেড়ে চলে যাবি, আর সেটা যে কোনো মূল্যে। কিন্তু কি জানিস, সত্যি বলতে তোর আইডিয়াটা খুব সুন্দর হলেও তোর ভাগ্যটা খারাপ ভীষণ। বলে ডেভিল হেসে আবারও আঘাত করলো। আরিয়া চিৎকার করে কাঁদছে আর বলছে, ভাইয়া আর হবে না, আমি কোথাও যাব না, আর কোনো প্লেনও করব না। তুমি যত খুশি বাড়িতে রেখে মেরো, কিন্তু এখন আমার খুব কষ্ট হচ্ছে, খুব। এখনের জন্য ছেড়ে দাও, সত্যি বলছি। চাচা জানের দিব্যি আর কোনো প্লেন করব না। বলে জোরে জোরে কাঁদতে লাগলো। আফরানের কোনো থামাথামি নেই। এই রাগ আজকে কন্ট্রোল আসার নয়। এক পর্যায়ে আরিয়া সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। আরিয়া চোখ খুলে চারদিকে তাকায়, তার মাথার কাছে 2-3টা মেয়ে দাঁড়িয়ে আছে। এটা কোথায়? এখানে কেন আমি? বলে উঠে বসতে চায়, কিন্তু শরীরে প্রচণ্ড ব্যথায় উঠতে পারে না। সে শক্তিটুকু আপাতত তার নেই। একজন মেয়ে সামনে এসে বলে, ম্যাম, এখন কেমন লাগছে? আরিয়া বুঝে উঠতে পারে না তার কি হয়েছে। স্যার বলেছে খাবারটা খেয়ে নিতে, না হলে শাস্তি পাবেন আবারও। আরিয়ার এবার সব কথা মনে পড়ে। হ্যাঁ, তাকে যে কুত্তর মতো আঘাত করেছে সেই মিস্টার মাফিয়া তাকে এখানে আটকে রেখেছে। তার বুঝতে বাকি রইল না। আমি খাবো না। না খেলে স্যার আপনাকে তো মারবেই, আমাকেও বকা দিবে। যাই ইচ্ছে করুক আপনার স্যার, আমাকে এখান থেকে যেতে দিন, নয়তো ভালো হবে না কিন্তু। মেয়েগুলো এবার চুপচাপ আবার আগের জায়গায় ঠাই দাঁড়িয়ে রইল। আরিয়া পালানোরও
কোনো সুযোগ পেল না। বেশ খানিকক্ষণ এইভাবে শুয়ে থাকতে থাকতে আবার ঘুমিয়ে পড়ল আরিয়া। রাত অনেক হয়ে গেছে, সেটা বাইরেটা দেখলে বোঝা যায়। আরিয়ার ঘুম ভাঙে একটু আগে। পাশের মেয়েগুলোকে না দেখে বেশ ভালো লাগছে। এখনই পালানোর সুযোগ কথাটা ভেবে দুর্বল শরীরটাকে কষ্ট করে উঠে ধীর পায়ে হেঁটে দরজা খুলতে যায়, কিন্তু সত্যি মনে হচ্ছে আজ যে আমার ভাগ্যটা খারাপ, না হলে বারবার ঘুরে ফিরে তাকে কেন এমন আটকে থাকতে হয় বাধ্য হয়ে। এই যে চাচা জানের বাড়িতেও বাধ্য হয়ে আছি, বাধ্য হয়ে বাড়িতেও যেতে পারছি না, বাধ্য হয়ে পড়াশোনা করছি, বাধ্য হয়ে বেঁচে আছি। সব তো আমার জীবনে বাধ্যবাধকতায় কেটে গেল। কপাল খারাপ হলে যা হয় আর কি। হঠাৎ করে রুমের লাইট জ্বলে ওঠে। আরিয়া হকচকিয়ে উঠে সেদিকে তাকায়। আফরানকে দেখে অন্যদিকে আবার চোখ সরালো। এই লোকটার চেহারাটাও বিরক্ত লাগে, একদম দেখতে ইচ্ছে করে না বিন্দু মাত্র। আফরান আস্তে আস্তে এগুলার টাই খুলে সোফার উপরে ফেললো, শার্টের উপরে বোতাম দুটো খুলে আরিয়ার পাশে এসে বসে। এসির পাওয়ারটা একটু বাড়িয়ে দিল। আরিয়া এখনো অন্যদিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন আফরানকেই দেখছে না। খাবার খেতে বলেছিলাম না, খাসনি কেন এখনো? আরিয়া কোনো উত্তর করলো না। আমাকে আবার রাগাস না, বলে দিলাম, ভালোভাবে বলছি, খেয়ে নে। আরিয়া এদিকে না ফিরেই বলল, আমি বাড়ি যাব, চাচা যান চিন্তা করছে অনেক। তোকে বলেছে চিন্তা করেছে? এখনও বাসায় যায়নি তো চিন্তা করবেই, তাই না? বলেছি তুই ছায়াদের বাসায় গিয়েছিস, প্রয়োজন আছে? আরে এবার কপাল কুঁচকে আফরানের দিকে তাকিয়ে বলল, আপনি মিথ্যে বলেছেন। অবশ্য আপনাদের মতো মাফিয়া গ্যাংস্টারদের থেকে ভালো সত্যি কিছু আশা করাই যে বৃথা। আফরান নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো। দেখ আরও, আমি কিন্তু মিথ্যা বলি না। সত্যি বললে বাবা চিন্তা করতো। এতই চিন্তা যখন, তাহলে এখানে কেন আটকে রেখেছেন? আমার থেকে কি চাই? হ্যাঁ, আমার শরীর নাকি আমার চরিত্র খারাপ প্রমাণ করার চেষ্টা, কোনটা? আফরানের ধৈর্যর বাঁধ ভেঙেছে এই মেয়ে, ভালোভাবে বোঝানোর মতো মেয়ে না। তাই ঠাস করে ডান পাশের গালটায় চর বসিয়ে দিল। আর এর চোখ সাথে সাথে জল গড়িয়ে পড়ে। মেরে ফেলুন, মেরে ফেলুন না, নিষেধ তো করিনি। এভাবে প্রতিদিন মারার চেয়ে একদিনেই শেষ করে দেন আমায়। কামান মিস্টার মাফিয়া। আফরানের চোখ দুটো লাল হয়ে আসছে, এমনিতে রেগে আছে, আরও এই মেয়ে আগুনে ঘি ঢেলে দিচ্ছে। দাঁত খিচে বলল, তোর মরার শখ হয়েছে না? ওকে, মেরে দেই। বলে খাট থেকে উঠে দাঁড়ালো। দু হাত মুষ্টিবদ্ধ করে চারদিকে একবার তাকিয়ে পানির গ্লাসটা নিয়ে টেবিলে জোরে বাড়ি মারে। আরিয়া ভয় কেঁপে ওঠে। এটার জন্য আরিয়া মনে হয় বিন্দুমাত্র প্রস্তুত ছিল না। আফরানের হাত থেকে রক্ত ঝরঝর করে পড়তে থাকে। কিছু ছোট টুকরো গিয়ে ঢুকে গিয়েছে হাতে। ভাঙা গ্লাসের অর্ধেকটা এখনও তার হাতে। আফরানের শরীর কাঁপছে, চোখ দুটো রক্তিম লাল হয়ে আছে। এই বুঝি টুপ করে চোখ থেকে রক্ত গড়াবে। আফরানের এসবের কোনো ভুরুক্ষেপ নেই। উল্টো সে আরিয়ার দিকে ঝুঁকে গ্লাসের ভাঙ্গা কাজ আরিয়ার গলা বরাবর ধরে বলতে লাগলো, মরতে চাস তাই না? ওকে, মেরে দেই। এটাই ঠিক আছে, যেভাবে বলবি ওইভাবেই মারবো। হা হা। বলে টেবিল হাসলো। আফরানের হাতের রক্ত আরিয়ার বুকে গিয়ে পড়ছে। আরিয়া ভীত সন্তপ্ত হয়ে চোখ বন্ধ করে বলতে লাগলো, ভাইয়া, আমাকে মারবেন না প্লিজ। আর বলবো না, আর হবেও না। আমার খুব ব্যথা লাগছে, খুব। সব কথা শুনবো আপনার, সত্যি বলছি। বলে ডুকরে কাঁদতে লাগলো। অবশ্য আফরানের সেদিকে কোনো ভুরুক্ষেপ ছিল না, কিন্তু হঠাৎ চোখ গেল ভাঙা গ্লাসের একটু অংশে লেগে থাকা হালকা কেটে রক্ত জমে আসে আরিয়া। সাথে সাথে আফরান নিজের অবস্থান কথা মনে পড়তে গ্লাসের টুকরোটা হাত থেকে ফেলে ব্যাকুল কণ্ঠে উন্মাদের মতো বলতে লাগলো, বেশি ব্যথা পেয়েছিস? দেখ, আমি তোকে মারবো না, সত্যি বলছি। তুই আমাকে শুধু শুধু কেন রাগিয়ে দিস? আফরানের কথাগুলো বাচ্চাদের মতো লাগছে এই মুহূর্তে। আফরানের কথার পরিবর্তন দেখে আরিয়া চোখ করে তাকালো। এই মুহূর্তে মিস্টার মাফিয়াকে একদম বাচ্চাদের মতো লাগলো। কিন্তু ফার্স্ট এইড বক্সটা কখন আনলো সেটা আরিয়ার বোধগম্য হলো না। আরিয়ার গলায় ওয়ান টাইমার লাগিয়ে দিয়ে বলল, খাবার খেয়ে ঔষধ খেয়ে নিবি, জলদি খেয়ে নে, না হলে অনেক ব্যথা লাগবে। গলায় কতখানি কেটে গেছে। তুই সত্যি বলিস আমি খুব বাজে, খুবই খারাপ।
আরে অবাক হলো আফরানের বাচ্চামো দেখে। নিজের হাত থেকে যে এতটা কেটে রক্ত বের হচ্ছে সেদিকে কোনো খেয়াল নেই। লোকটা কি সত্যি সাইকোলজি কোনো প্রবলেম আছে, না হলে এমন সাইকো কেন? আরে এক দৃষ্টিতে তাকিয়ে এক মনে এসব ভেবে চলছে। আফরান খাবারের প্লেটটা এনে আরিয়ার জন্য লোকমা তুলে হাত বাড়িয়ে দিতেই খেয়াল করলো তার হাত থেকে রক্ত পড়ে খাবারটা নষ্ট হয়ে গেছে। রাগে বলতে লাগলো, ড্যামিট। ওয়াশরুমে গিয়ে হাতটা ধুয়ে কাকে যেন কল দিল। আবারও আরিয়ার কাছে এসে বলতে লাগলো, ক্ষুধা পেয়েছে না তোর? একটু ওয়েট, খাবার এসে পড়বে এখনই। আরিয়া কিছু বলছেই না, এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আজ সত্যি আফরানকে দেখতে ইচ্ছে হচ্ছে। এই কেমন মানুষ, খোদা মালুম। কেউ একজন দরজায় নক করতে আফরান দ্রুত পায়ে গিয়ে দরজা খুলে খাবারটা নিয়ে আবার দরজা আটকে দিল। আফরানের হাত থেকে এখনো রক্ত পড়ছে, তাই আফরানের হাত থেকে এখনো রক্ত পড়ছে, তাই আবারও হাত ধুয়ে এসে খাবারে হাত দিতে চাইল। কিন্তু তার আগে আরিয়া আফরানের হাতটা ধরে ফার্স্ট এইড বক্স থেকে ব্যান্ডেজটা নিয়ে প্রথমে একটা মলম লাগিয়ে দিয়ে তার উপর ব্যান্ডেজ করে দিতে লাগলো। আফরান একটু অবাক হলো। কাজ শেষে আরিয়া বলল, আমি নিজেই খেতে পারবো। আরিয়ার এমন ব্যবহারে আফরান কিছু বলল না, স্বাভাবিক হলো এতক্ষণে। আরিয়া মুখে লোকমা তুলে বলল, আপনি খেয়েছেন? আফরানের শান্ত গলা, তোমাকে জানতে হবে না। আচ্ছা, আপনার কি মাথায় কোনো সমস্যা আছে? সত্যি বলুন তো। আরিয়ার কথায় আফরান কপাল কুঁচকায়। এভাবে তাকানোর কি আছে? সত্যি বললাম। আমার মনে হয় আপনার ডাক্তার দেখানো উচিত। তোমাকে সব ভাবতে হবে না। মাঝে মাঝে তুমি বলার হিসাবটা মেলাতে পারি না আপনার মুখে। এত কিছু লক্ষ্য করো? আরিয়া কিছু বলল না। আরিয়া খাবার শেষ। আফরান একটা ওষুধ আরিয়াকে দিয়ে বলল, এটা খেয়ে নাও, ব্যথা কমে যাবে। খুব হাস্যকর, তাই না? নিজে আঘাত করে আবার নিজেই ব্যথা সারানোর ওষুধ দিচ্ছেন। আমাকে রাখিও না। আরিয়া কথা না বাড়িয়ে হাত থেকে ওষুধ নিয়ে খেয়ে নেয়। ঘুমিয়ে যাও। আরিয়া, বাড়ি যাব, এখানে আমার ভালো লাগছে না। বাড়ি গিয়ে কি করবি? কোনো কাস্টমার রেখে এসেছিস নাকি? যাকেই রেখে আসি, আপনার তাতে প্রবলেম কি? মুখের উপর তর্ক করছিস? আপনার উপরে কথা বলার মতো সাহস আছে নাকি? বললেই তো মেরে দিবেন। আপনার আপাতত এখন আর রাগাতে চাচ্ছে না, তাই আরিয়ার কথা কানে তুলল না। যাবার সময় লাইট অফ করে যাবেন, আর তালাটা পারলে ঝুলিয়ে যাবেন না, ওকে? আফরান কথা না বলে গিয়ে লাইট অফ করে দেয়। ডিম লাইটটা লাগিয়ে দিন। নেই, পারলে ল্যাম্প লাগিয়ে নাও। না লাগালেও প্রবলেম নেই, আমি কিছু করব না। ঠিক বুঝলাম না। আফরান কথা না বলে আরিয়ার পাশে সিটটাই শুয়ে পড়ল। পাগল হয়ে গেছেন? আমি এখন বড় হয়েছি। ছোটবেলায় তো বিনা কাপড়েই সামনে হাঁটাহাঁটি করতি, কোলেও উঠে যেতি। আমি তখন ছোট ছিলাম, এখন তো বড় হয়েছি আমি। আফরান উঠে আরিয়ার কাছাকাছি গিয়ে চোখে চোখে বলল, তা কতটুকু বড় হয়েছিস? ঘুমের মধ্যে তো দেখি একদম যা পড়েছিস সব হাওয়া। আফরানের দুষ্ট কণ্ঠ। সেটা ঘুমের মধ্যে হয়, কিন্তু এটুকু বলে আটকে গিয়ে কাশতে লাগলো। কি বলে লোকটা এসব? কিন্তু আপনি জানলেন কিভাবে? আফরান আরিয়ার থেকে সরে গিয়ে বলল, তোর ব্যাপারে এমন সব কিছু জানি যা তুই নিজেও জানিস না। এখন ঘুমিয়ে পড়। তাছাড়া এত কিছু জেনে তুই কি করবি? এমনিতেও বিয়ে তো তোর আমার সাথেই হবে, তাই না? তোর সব কিছু দেখার রাইট শুধুমাত্র আমারই আছে। এসব বাজে কথা বন্ধ করুন। মরে গেলেও আপনাকে বিয়ে করব না। সরি, তাছাড়া আপনাকে বিয়ে করার কথা কেন আসে? ইটস সো ফানি। আফরানের রাগটা বোধ হয় আবার তার কপালের রথ ভাষা দেখে বোঝা গেল। দেখুন, যাই হোক, পরে দেখা যাবে। এখন আপনি এখান থেকে যান, নয়তো আমি ঘুমাবো না। আপনার ওপর বিন্দুমাত্র বিশ্বাস নেই। কখন কি করে বসবেন? তুই তো বললি বড় হয়েছিস, তো এখন কিছু করলে প্রবলেম কোথায়? আফরান একটু হেসে আবার পাশ ফিরে শুয়ে যায়। আর কিছুক্ষণ বক বক করে কিছু না করতে পেরে নিজেও পাশ ফিরে শুয়ে যায়। আয়া সেই মুহূর্তে পুলিশের সামনে বসে আছে। জি স্যার, বলুন। হোয়াটস ইউর প্রবলেম?
আমি একজন ডিটেকটিভ। কলেজের সামনে যে ওই দিন একজনের মৃত্যু হয়েছিল সেটা নিয়ে আমি অনেক সন্দেহের মধ্যে ছিলাম। শেষ পর্যন্ত এর খুলাসা আমি করেছি। আসল কিলারের বিরুদ্ধে প্রমাণ নিয়ে এসেছি। পুলিশ চমকায়। আচ্ছা তাহলে বলুন কি কি প্রমাণ এনেছেন? আয়ুষ তার ফোনটা বের করে কিছু ভিডিও দেখায়। যেটাতে ওই ব্ল্যাক নাম্বার ছাড়া গাড়িটা যেখানে যায় সেখানের ফুটেজ। গাড়ি থেকে একটা মধ্যবয়স্ক লোক বেশ মোটা তাজায় স্পষ্ট দেখা যাচ্ছে। এই লোকটাই আসল কিলার? না স্যার, এটা একজন ভাড়া করা, আসল খুনি অন্য কেউ। প্রুফ? মোটা ওই লোকটার সব ডিটেলস দিয়ে আমি ওই লোকটার ঠিকানা বের করে তার বাড়ি গিয়েছিলাম, কিন্তু আমি যাওয়ার আগেই লোকটাকেও মার্ডার করা হয়েছে। আচ্ছা তাহলে কিলারকে খুঁজে পাওয়া যায়নি তাই তো? পেয়েছি। আমি সেখানকার সিসিটিভি ফুটেজ চেক করেছিলাম, সেখানে এই লোকটাকে দেখেছি। লোকটা ভিতরে যাওয়ার পর থেকে আর কোনো ফুটেজ নেই, কিন্তু আমি চিনি লোকটাকে। কিভাবে চিনেন? এর নাম তানবীর, আমার বড় ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট। আমার ভাইয়ের কথা ছাড়া এক পাও নড়ে না। একে নিশ্চয়ই আমার ভাই পাঠিয়েছিল, আর তার হাতেই খুন করেছে। অর্থাৎ যার সবটা আমার ভাই করেছে। বোঝা যায় আমার ভাই আসল কিলার। ভ্রু কুচকে বলে আপনার ভাইয়ের নাম? আরফান চৌধুরী। আয়ুষের মুখে নামটা শুনে পুলিশ কাঁদতে শুরু করে। এক গ্লাস পানি ঢকঢক করে খেয়ে ফেলে। আপনি কি শিওর আপনার ভাইয়ের বিরুদ্ধে মামলা করতে চান? আমি একজন ডিটেকটিভ হয়ে অন্যায়ের বিরুদ্ধে থাকব, এটাই আমার কাম্য। আশা করি আপনিও এটা আয়ুষের কথা শেষ করতে না দিয়ে কেউ একজন তার কথায় রেস্ট টেনে বলল, আফরান বলল, বুঝতে হবে আমার ভাইয়ের সাহস আছে। ভেরি গুড। বারবার নিষেধ করার পরেও নিজের জেলের ভাত খেতে চলে এসেছিস। আগে বললেই পারতি, আগে এনে দিতাম। আয়ুষ পেছনে তাকায়। আফরান দুহাত পকেটে গুজে স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছে। আফরানকে দেখে পুলিশ দাঁড়িয়ে পড়ে, পা কাঁপছে পুলিশের। গুড, তোকে নিয়ে আসতে হয়নি, নিজে এসে হাজির। আমি এখানে কী জন্য এসেছি সেটা এখনই বুঝতে পারবি বলে। পুলিশকে উদ্দেশ্য করে বলল, ইন্সপেক্টর ইতিয়ার আহমেদ, আমাকে একদিন আটকে রেখেছিল এই ছেলেটা। আমি কোনো রকম পালিয়ে এসেছি। আমাকে যখন আটকে রাখে বারবার বলেছিল আমি যেন স্বীকার যাই ওই খুনটা আমি করেছি। উনি একটা প্ল্যান করেছে, আর আমার অ্যাক্সিডেন্টকে আমাকে মারার হুমকি দিয়ে বলেছে যেন ওই লোকটাকে মেরে দেই, কারণ লোকটাকে যদি আপনারা বেঁচে থাকলে নাকি পুলিশ এনাকে ধরতে ফেলতো, তাহলে তার প্ল্যান নষ্ট হয়ে যেত। আর আমার অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়েছিল যেন দোষটা আমার উপরে দিতে পারে। দু কদম পিছিয়ে থাকা তানভীর পুলিশের দিকে তাকিয়ে বলল, জি স্যার, আমাকে ব্ল্যাকমেল করেছিল এই লোকটা, তাই আমি করেছি। আয়ুষ আপনার কোথায় কোনো মানে বুঝতে পারল না। তুই কি আমার সাথে মজা নিচ্ছিস আরফান? আপনার কিছু না বলে টেবিল হাসল। পুলিশ এসে আয়ুষকে অ্যারেস্ট করে বলল, মিস্টার আয়ুষ চৌধুরী, আপনি নিজে অপরাধ করে সেটা ডাকাতিতে এত বড় একটা গেম খেললেন। তার জন্য আপনার শাস্তি কি হবে নিশ্চয়ই বুঝতে পারছেন। এসবের মানে কি? আমি কেন মারতে যাব? আমি নিজেই তো একজন ডিটেকটিভ। আমি অন্যায় করতে যাব কেন? এটা খুলুন বলছি। আফরান আবারও বাঁকা হাসলো। আয়ুষ গিয়ে আফরানের শার্টের কলার ধরে বলতে লাগলো, এটা কেন করছিস? হোয়াই? বলেছিলাম না নিজের দুঃখ নিজেই ডেকে আনিস না? শুনলি কই? নিজের দোষে নিজের এই অবস্থা করেছিস। আমাকে বলে লাভ কি? বলে আয়শার হাত কোলার থেকে ছটিয়ে বলল, সি, মেয়েদের মতো এমন ঢোলাঢলি করছিস কেন? হ্যাঁ, এই ইন্সপেক্টর একে নিয়ে যাচ্ছে না কেন এখান থেকে? পুলিশ এসে আয়ুষকে শক্ত হাতে টেনে ধরে লোকাপে পুরে দিল। আমাকে এমন করার প্রতিশোধ আমি নেব। এই যে স্যার, হুমকি দেওয়ার শাস্তি যেন কি, ওইটার শাস্তিটাও ওকে ফ্রিতে দিয়ে দিবেন। বলে আফরান চলে গেল। রাত প্রায় 11টার উপরে। আপনার বাড়ির গেটে পা রাখতে কি বলে উঠল, তোমার এত সাহস কিভাবে হয়? তুমি তোমার ভাইকে জেলে দিয়েছ। আফরান জাফরের দিকে তাকায়। ও বাবা, কি যে বলো না তুমি। আচ্ছা, ভাই কি কখনো নিজের ভাইয়ের বিরুদ্ধে গিয়ে পুলিশের কাছে যেতে পারে? সেটা তোমার ছোট্ট ছেলে করেছে, তাতে আমার কি করার ছিল বলো তো?
আগেই তো সাবধান বলেছিলাম। না শুনলে আমার কি করার বলো? তুমি অন্যায় করেছো, সে তো করেনি, তাহলে কেন এমন করলে? আফরান কথা না বাড়িয়ে উপরে উঠতে লাগলো। তুমি ওই খুনটা করেছো, কেন করেছো সেটা জেনে লাভ নেই, কিন্তু আয়াসকে এইভাবে খুনের দায় দেওয়াটা তোমার অনুচিত হয়েছে। তাকে কালকের মধ্যে যেন আমি দেখতে পাই। তোমার কোনো আইডিয়া আছে তোমার এই একটা মিথ্যা কথায় তার ক্যারিয়ারের কতটা ঝড় যাবে? তার স্বপ্ন মাটি হয়ে যাবে। তাকে এই ডিটেকটিভ পদ থেকে নির্বাসন দেওয়া হবে। জেনে বুঝেই করেছি বাবা। আমি চাই না তোমার ছেলে সারা জীবন ডিটেকটিভ করে আমার পিছে লেগে থাকুক। আর তোমার কোম্পানি সামলাবে কে? হ্যাঁ, আমি তো পারবো না কখনো। কথাটা বলে রুমে চলে গেল। বললাম তো বিয়ে করব না, তাহলে বারবার কেন আমাকে জ্বালাচ্ছেন? আপনার কি আর কাজ নেই? আপনাকে আর কিভাবে বোঝাবো যে আপনাকে আমার বিরক্ত লাগে, জাস্ট বিরক্ত লাগে। ঘেন্না করি আপনাকে। আই জাস্ট হেট ইউ মিস্টার আফরান চৌধুরী। আপনার মতো ছেলেদের দিকে তাকাতেও ইচ্ছে হয় না, কেন বোঝেন না আপনি? কথাগুলো বলে আরিয়ার সামনের দিকে হাঁটতে লাগলো। আফরান রাগে কি বলবে আপাতত তার জানা নেই, তবে এর জবাব আরিয়াকে যে দিতেই হবে। তার মতো এমন একজন মানুষকে সে একটুখানি মেয়ে এতগুলো কথা শুনিয়ে সামনে থেকে চলে গেল, না তা হতে দিব না। এর সত্য ওই মেয়েকে দিতেই হবে। ঠিক দুপুরবেলা বাড়ির বাইরে গার্ডেনে আরিয়া আফরান দুজনে অনাকাঙ্ক্ষিতভাবে মুখোমুখি হয়। আফরান মজার ছলে বিয়ের কথাটুকু বলছিল, বাট আরিয়া তা রিয়াকশন দেখে নিজের শাস্তির মাপ বাড়িয়ে গেল বোধহয়। তখন জরুরি কাজ থাকায় নিজ রাগ ভেতরে হজম করে নিয়ে বেরিয়ে গিয়েছিলেন। গল্পের উক্ত অংশটুকু দিয়ে গল্পটা স্টার্ট করা হয়েছিল। এতক্ষণ সবাই পুরো কাহিনী পড়েছেন, হয়তো কেউ ভুলে গিয়েছেন। বাড়ি ফিরে সোজা আফরান আরিয়ার রুমে ঢুকে আরিয়াকে না পেয়ে বুঝতে অসুবিধা হয়নি ওয়াশরুমে আছে। পুরো রুমটা একবার চোখ ঘোরালো, ভাবছে আজকে এই মেয়েকে সকালের জন্য কি করা যায়? মুখের উপর কথা বলার এত সাহস কই পেল এই মেয়ে? আমি তো তাকে এত সাহস দেইনি। আরিয়ার সামনে শরীরের টাওয়াল জড়িয়ে বেরিয়ে আসলো। আফরান এত অধিক বিবেচনা না করে তাকে দু গালে দুইটা চর বসিয়ে বলল, তোর এত সাহস হলো কিভাবে? আমি কি তোর কাছে অনুমতি চেয়েছিলাম বিয়ে করতে? তাহলে এত কথা বলার সাহস হলো কিভাবে তোর? আরিয়ার চোখের কোণে পানি চিকচিক করছে, এখনই গড়িয়ে পড়বে মনে হয়। বলল, আপনার মতো লোককে বিয়ের প্রশ্নই ওঠে না। আপনি একজন খুনি, আপনি একজন মিথ্যাবাদী। আপনি ফারহান ছেলেটাকে মেরেছেন, আপনি আয়াস ভাইয়াকে মিথ্যে অপবাদে জেলে দিয়েছেন। আপনাকে ঘেন্না করি আমি। আই জাস্ট হেট ইউ মিস্টার আফরান চৌধুরী। কখনো ভেবেছেন যাকে মেরেছেন তার ফ্যামিলিতে কি অবস্থা? মা বাবা কি করছে, কতটা কষ্ট পেয়েছে? কিভাবে বুঝবেন? আপনি তো পশুর চেয়েও অধিক বিবেকহীন। আপনার পেশায় মারামারি, কোপাকুপি করা। এমন করছেন এমন একজন খুনিকে বিয়ে করে নিজের জীবনটাকে শেষ করার কোনো মানে আছে? এখান থেকে বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান। আরে চেঁচিয়ে কথাগুলো বলল। আপনার চোখ দুটি ঘন লাল হয়ে আছে, পা পা করে আরিয়ার দিকে এগুচ্ছে। আরিয়া পিছিয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত আরিয়ার পিঠ দেয়ালে ঠেকে। আফরান আরিয়ার দুগাল চেপে ধরে বলে, আমি খুনি তাই না? আমি বিবেকহীন তাই না? কার জন্য বললি? দুটো ছেলের জন্য। ওই দুটো কি তোর রোজ কাস্টমার ছিল বল? শরীরের জ্বালা মেটাতে এদের দিয়ে? আমাকে বল, আমি মিটিয়ে দেই। ট্রাস্ট মি, ওই দুইটার চেয়েও বেশি মজা দিতে পারবো। আপনার কথাগুলো আরিয়ার কানে বজ্রপাতের মতো শোনালো, কিন্তু আফরান এত জোরে চেপে ধরায় কারণে আরিয়া নড়তে পর্যন্ত পারছে না। বল, কখন কখন এদের দিয়ে কাজ করতি? আমি সেই সময় এসে জ্বালা কমিয়ে দিয়ে যাব। তুই কি মেয়ে মাইরি? দুইটা ছেলেকেই তোর লাগলো এত জ্বালা শরীরে? আরিয়া কোনো রকম নিজেকে ছাড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আপনার মতো এত নিকৃষ্ট মনের মানুষ আমি আর দুটো দেখিনি। এ তো নিজ আপনার হৃদয়, ছি। আফরান এবার আরিয়ার হাত ধরে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে দরজা আটকে এসে আরিয়ার দিকে ঝুঁকে শার্টের বোতামগুলো খুলতে খুলতে বলল, কি বললি? আমি নিকৃষ্ট? ঠিক আছে,
এবার না হয় নিকৃষ্ট হয়ে দেখাই। বলে শার্টটা সিটকে নিচে ফেলে আকস্মিক আরিয়ার উপরে উঠে ঠোঁটের ঠোঁট বসালো। আরিয়া আফরানকে দু হাত দিয়ে একধারে থাপটিয়ে যাচ্ছে নিজেকে ছাড়ানোর জন্য। আফরান এবার আরিয়ার দু হাত বিছানার সাথে চেপে ধরে কিস করতে শুরু করে। আরিয়া গেঙ্গাচ্ছে। আরিয়ার এমন গেঙ্গানের আওয়াজে আফরান অসহ্য হয়ে আরিয়ার ঠোঁটে কামড় বসালো। তারপর নিজের মতো করে অনেকক্ষণ চুমুকে ছেড়ে দিল। আরিয়ার ঠোঁটের কোণা থেকে রক্ত পড়ছে কামড় দেওয়ার কারণে। ছাড়া পা মাত্রই জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। মনে হচ্ছিল এতক্ষণ নিঃশ্বাস আটকে ছিল। আফরান বৃদ্ধা আঙ্গুল দিয়ে নিজের ঠোঁট মুছে আবার আরিয়ার ঘাড়ে গলায় টাওয়ালের উপর পর্যন্ত যতটুকু শরীর দেখা যায় ততটুকুতে হালকা কামড় বসাতে লাগলো একের পর এক। আরিয়ার কাঁপা কাঁপা গলায় কোমলভাবে বলল, প্লিজ স্টপ। আফরান আরিয়ার দিকে তাকালো। আরিয়ার চোখ বন্ধ করে আসে, চোখের পাপড়িগুলো কাঁপছে। আফরান আরিয়ার হাত ছেড়ে দিয়ে দু হাতে আরিয়ার দু গাল মৃদু স্পর্শ করে চোখের পাতায় চুমু খেল। আরিয়ার শরীর কেঁপে ওঠে। না চাইতেও আরিয়ার হাত দুটো আফরানের দুই উন্মুক্ত কাঁধে চলে যায়। হাত দুটো দিয়ে আফরানের বাহু ধরে আছে শক্ত করে। আফরানের রাগটা বোধহয় কমেছে, না হয় একদম মিশে গেছে বিন্দুমাত্র রাগের রেশ নেই। আফরান আরিয়ার দিকে তাকিয়ে আছে, অপলক দৃষ্টি। তার সেই ছোট্ট ভালোবাসার মানুষটা কত বড় হয়ে গেছে, তাকে ছেড়ে থাকার জন্য কতটা না চেষ্টা করেছে। তার উপর যে রাগটা নিয়ে ছোটবেলায় শহরে এসেছিল সেটা এখন আর নেই। এখন চায় খুব কাছে থাকতে, খুব কাছে। আপনার আবারও মৃদু হাসে। আরিয়ার অবস্থা দেখে এখনও কাঁপছে মেয়েটা। নিজের এই মৃদু হাসি মাখা মুখখানি আরিয়ার থেকে লুকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, মুখের উপর আর কথা বলবি? আরিয়া কিছু বলছে না। আফরান হালকা ধমক দিয়ে আবারও বলল, উত্তর দে, না হলে কিন্তু আবার। আরিয়া দ্রুত গলায় বলে উঠল, না 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 ভাইয়া, বলবো না, প্লিজ ছেড়ে দিন। তা এইভাবে অন্ধ হয়ে থাকবি নাকি চোখ খুলবি? আরিয়া এক চোখ টিপ টিপ করে খুলে আফরানকে তাকিয়ে থাকতে দেখে আবারও চোখ বন্ধ করে নেয়। আফরান আরিয়ার এমন পাগলামো দেখে হেসে আবারও বলল, খুলবি নাকি আবারও? আরিয়া ঠাস করে দু চোখ খুলে নিয়ে বলে, এই তো করলাম, কিছু বলবেন না? আফরান এবার আরিয়ার সামনে এসে আরিয়ার নাকে নাক ঘষে বলে, পাগল একটা। আরিয়া একদম মূর্তির মতো হয়ে আছে, কোনো নড়াচড়া নেই। আফরান আরিয়ার কপালে চুমুকে উপর থেকে সরে পাশে শুয়ে বলে, যা কাপড় চেঞ্জ কর। আরিয়া মনে হয় হাঁপ ছেড়ে বাঁচল, যেন কোনো বিশাল ওজনের বস্তু পড়েছিল তার উপর। সুযোগ পেতেই সাথে সাথে উঠে বসে পড়ে। কি হলো? চেঞ্জ কর, যা। আপনি অনেক খারাপ হয়ে গেছেন ভাইয়া। আফরান আরিয়ার দিকে তাকিয়ে শুধালো, এভাবে খালি টাওয়ালে বসে থাকলে আরও খারাপ হয়ে যাব। আমাকে এভাবে পাগল না বানিয়ে ড্রেস পরে আয়, যা তো। ভ্যা করে মাথা খারাপ করিস না। আরে একবার নিজের দিকে তাকিয়ে আরো জোরে জোরে কাঁদতে শুরু করলো। হয়েছেটা কি? এভাবে কাঁদছিস কেন? আমি এভাবে আছি, আপনি আমাকে এখন বলছেন? হ্যাঁ। তা কি হয়েছে? আমি কি বলেছি এভাবে থাকতে? নাকি তুই এসেছিস আর দরজা আটকিয়ে শাওয়ারে যাবি? ঠিক আছে। আমি তো দরজা আটকেই এসেছিলাম, কিন্তু আমি দরজা লাগালেও আপনি কিভাবে যেন এসে পড়েন। উফ, ভুলে গিয়েছিলাম। কিভাবে আসলেন সেটা বলুন। আহ, কি হয়েছে? এভাবে চেঁচাচ্ছিস কেন? তোর রুমের ডুপ্লিকেট চাবি আমার আছে। আরে বিস্ফোরিত অবাক চোখে আপনার দিকে তাকায়। তোর শরীরের দাগগুলো এখনো যায়নি? আমি সেদিন বুঝিনি এতটা দাগ পড়ে যাবে। আরে কিছু না বলে উঠে দাঁড়িয়ে বলল, আমি চেঞ্জ করব, আপনি বের হন। আমি দেখবো বললাম কখন? আর আমার আর কি বা দেখার বাকি আছে? আর গোসলে গিয়ে এভাবে সুসাইড করার সাবজেক্টটা বাদ দিয়ে দিস, নয়তো কি হবে বুঝতেই পারছিস। এটা আপনি কিভাবে জানলেন? বেশি কথা বলে ফেলেছিস, এসব তোকে ভাবতে হবে না। এখন আমি গেলাম, আর নেক্সট টাইম এত প্রশ্ন করার সাহস দেখাবি না আমায়, ওকে? বলে এক চোখ টিপে দুষ্টু হেসে চলে যায়। তারপর আরিয়া সামিরের কথা শুনে আকাশ থেকে বলল মনে হয়। বুকটা ছাদ করে উঠলো। কলেজে আসা মাত্র শুনতে হলো কাল যে ছেলেটার প্রপোজাল অ্যাকসেপ্ট করে বিয়ে করে চলে যাবে ভেবেছিল, সেই ছেলেটার বেঁচে নেই, কেউ মারা গিয়েছে কেউ জানে না। কি বলছিস কি? সত্যি রে, ক্লাসে তার বন্ধুরা বলা বলি করছিল। আরিয়া রাগে ফুঁসছে।
আরিয়া আর 1 মিনিটও ওখানে দাঁড়িয়ে থাকতে পারলো না, ব্যাগটা কাঁধে তুলে হনন করে বেরিয়ে গেল। কি হলো রে প্রেমা, হঠাৎ কোথায় গেল এভাবে? প্রেমা, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। দেখ, ফারহান ভাইয়াও কিন্তু আরুকে প্রপোজাল দিয়েছিল, সেও মারা গেছে। আজ আবার সিনিয়র ফায়াজ ভাই, তাও কাল যার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছিস। দুজনেই কিন্তু আরিয়াকেই প্রপোজ করেছিল, আর দুজনেই মৃত্যু। কিছু বুঝতে পারছিস? তাই তো। আচ্ছা, এর পেছনে কে আছে রে? মার্ডার করা আমার মতে এই এলাকায় নির্দয় মানুষটি হলো আফরান ব্রাদার। সামিরা ঢুক গিলে বলল, সেটা তো ভেবে দেখিনি, কিন্তু ভাইয়া কেন এদেরকে মারতে যাবে? সেটাই তো রে, ভেবেই পাচ্ছি না। আরিয়া সোজা বাড়ি চলে এসে জাফর সাহেবকে কল দেয়। চাচা, তোমার বড় ছেলে কোথায় কাজ করে? কেন, কি হয়েছে? হঠাৎ আফরানের খোঁজ নিচ্ছিস? যেটা বললাম তার উত্তর দাও। সেটা আমি ঠিকভাবে জানি না, কারণ কখনো ওর কাজ নিয়ে কাউকে জিজ্ঞেস অব্দি করিনি। ও যে ভালো কাজ করে না সেটা আমার জানা আছে। ফোন নাম্বার আছে? আচ্ছা, অনেক আগের, এখনো সেটা ইউজ করে কিনা জানি না। যেটা আছে সেটাই দাও। স্যার, কখন থেকে আননোন নাম্বার থেকে কল আসছে? আফরান গরম চোখে তাকায় তানভীরের দিকে। মিটিং চলাকালীন কারো ফোনটা বাড়তে কথা একদম পছন্দ নয়। বারবার কল আসতে দেখে তানভীর কানের কাছে গিয়ে বলল, স্যার, জরুরিও তো হতে পারে, একটু দেখেন না। আফরান তানভীরের হাত থেকে ফোনটা নিয়ে ফ্লোরে ছুঁড়ে মেরে মিটিং রুম থেকে সোজা গিয়ে গাড়ি স্টার্ট দেয়। হঠাৎ এমন হয় কারো বোধগম্য হলো না। তানভীর তাদেরকে সামনে নিয়ে বলল, স্যার জরুরিভাবে গিয়েছে, আজকের জন্য মিটিং এখানেই সমাপ্ত। কালকে এটা নিয়ে আবারও মিটিং থাকবে। বলে তানভীরও রুম ছাড়ে। পেছনে গাড়ি করে তানভীর আফরানকে ফলো করে। আফরান সোজা বাড়ির ভিতরে ঢুকে আরিয়ার রুমে গিয়ে দাঁতের দাঁত চাপিয়ে বলতে লাগলো, এই মেয়ে, তোমার প্রবলেম কি? কমন সেন্সটুকু নেই? জরুরি কাজে থাকতে পারি না বলে হাতের কাছে ল্যাম্পটা এক ধাক্কা দিয়ে ফেলে চুরমার করে দিল। আরিয়া আফরানকে দেখে দ্রুত হাতে কলার চেপে ধরে বলল, আপনার জরুরি কাজ বলতে তো মানুষ খুন আর কালো টাকা, তাই না মিস্টার আফরান? বাড়াবাড়ি করো না বলে দিলাম। যেটা জানো না সেটা নিয়ে কথা বলা আমার পছন্দ না। বাহ, একদম নিষ্পাপ আপনি। শুনুন, আমার সামনে একদম নিষ্পাপ সাজার অভিনয় করবেন না, ওকে? কেন করলেন এটা? বলুন, কেন করলেন? আবারও আরেকটা খুন। এত পাষাণ্ড কেন আপনি? নিজের মতো চলেন, ভালো কথা, কেউ তো কিচ্ছু বলেনি, কিন্তু কোনো মায়ের কোল খালি করতে বুকটা কাঁপলো না আপনার? এত পাষাণ্ড কেন? কেন আপনি? জবাব দিন। আফরান আরিয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দুগলা দুটো থাপ্পড় বসে বলতে লাগলো, কি বললাম বুঝিস না? যেটা জানিস না সেটা নিয়ে বাড়াবাড়ি করবি না। আর কি জানতে হবে আমায়? দিনে কয়টা খুন করেন সেইগুলো বলেন। এত এত মানুষ খুন করেন কিভাবে? মায়া বলতে কিচ্ছু নাই ভেতরে? না, নেই। আমার কারোর জন্য কোনো পিছুটান নেই। 1000টা খুন করব, তোর সমস্যা? বল, কি সমস্যা তোর? তোকে মারতেও আমার কলিজা কাঁপবে না, বুঝেছিস? এবার ভাব আমি কেমন হতে পারি। বারবার এক কথা আমার একদম পছন্দ না। বাহ, গুড, ভেরি গুড। মেরে দিন, আমায় একদম মেরে দিন। এমন জাহান্নামী জীবন থেকে মরে যাওয়াই ভালো। বলে আফরানের শার্টের নিচ থেকে আকাশমিক রিভলভারটা হাতে নিয়ে আফরানের মাথায় ধরল। আফরান অবাক হলো। পাগল হয়ে গেছো তুমি? সেন্স আছে না কি নেই? আজ হয়তো আপনাকে মারবো, নয়তো নিজে মরবো, কিন্তু আপনাকে মেরে কি করব বলুন তো? কোনো লাভ নেই। আমার জন্য এত ঝামেলা, তাই তো? ওকে, নিজেকেই শেষ করে দিব। বলে বন্দুকটা নিজের মাথায় ঘোরালো। আমি এমনিতেও বাঁচতে চাই না। আমি নিজের সতীত্ব হারিয়েছি। আমাকে আপনি স্পর্শ করেছেন, আপনার এই পাপিষ্ট হাতে আমায় ছুঁয়েছেন, তাই না? নিজেকেই শেষ করে দেব। আমার ভবিষ্যৎ এমনিতেও নষ্ট। দেখো আরু, তুমি এবার বাড়াবাড়ি করছো। এটা আমার কাছে দাও বলছি। একটু এদিক ওদিক হলেই কি হবে? মারা যাব, তাই তো? আমার তো মরতেই ইচ্ছে।
এটার জন্যই অপেক্ষা করে আছি এতদিন, বেঁচে থেকেও মরে গেছি। দেখো, তোমার যা ইচ্ছে আমাকে বলো। আমি তোমাকে ডিস্টার্ব করি তাই তো? ঠিক আছে, আর জ্বালাবো না, তোমার সামনেও আসবো না, প্রমিস। কিন্তু এটা দিয়ে দাও। আর আমি ওই ছেলেকে শুধুমাত্র থ্রেট দিয়েছিলাম তোমার থেকে দূরে থাকতে, কিন্তু আমি খুন করিনি। সুন্দর সুন্দর জোকস বলেছেন। আপনি থ্রেট দিয়েছেন কিন্তু মারেননি। এটার চেয়ে বেস্ট জোকস আমি আর দুটো শুনিনি। আচ্ছা, যা ইচ্ছে করুন, হাজারটা মারুন, কিন্তু আমি আর আপনার কাছে অত্যাচারিত হতে চাই না। আপনার ওই নোংরা হাতে আমার শরীর ছোঁয়া আমার একদম পছন্দ না। কি শুরু করলে তুমি? বললাম তো আর আসবো না তোমার কাছে। এটা দিয়ে দাও এখন। দেখো, বাড়াবাড়ি করলে পরে কি হতে পারে তোমার জানা আছে? পরের বার কিছু হওয়ার সুযোগটাই দেব না। বলে আরিয়ার টিকারে হাত রাখল। আরও স্টপ, আমি মিথ্যে বলছি না, প্রমিস। আর তোমায় আর ডিস্টার্ব করবো না। আরিয়ার কোনো ভ্রুক্ষেপ নেই টিকার চাপ দেয়। ঠিক সেই মুহূর্তে আফরান চিৎকার করে ওঠে। আরিয়া হতভম্ব হয়। আফরান যে এমন করতে পারে তার বোধগম্য হয়নি। আফরান পাশের টি টেবিলের উপর থেকে গ্লাসটা ভেঙে ঠিক নিজ বুক বরাবর বসিয়ে দেয়। সঙ্গে সঙ্গে আরিয়ার হাতের বন্দুকটা পড়ে যায় নিচে। আফরান দাঁড়িয়ে থাকতে না পেরে নিচে হাঁটু গেড়ে বসে যায়। আফরান ক্ষত জায়গায় হাত রেখে বলে, আরও আমি তোকে বিশ্বাস করাতে পারবো না, আর আটকাতেও পারবো না, কিন্তু কিন্তু নিজেকে তো আটকাতে পারবো। আফরান থেমে থেমে কথাগুলো শেষ করে, মুখে বেপরোয়া হাসি। আরিয়া দ্রুত এসে আপনার সামনে বসে বলতে লাগলো, আপনি এটা কেন করলেন? পাগল হয়েছেন আপনি? কেউ নিজেকে নিজে ইচ্ছে করে আঘাত করে? বলেছিলাম না আপনি সাইকো। আমি বলেছিলাম আপনি সাইকো। দেখলেন, আমার প্রমাণ হয়ে গেল আপনি সত্যি সাইকো। বলে চোখের জল ফেলতে লাগলো। আফরান রক্তমাখা হাত দুটো আরিয়ার চোখের জল মুছতে গিয়েও আটকে যায়। চোখের জল মুছো। দেখো, একদম কাঁদবে না, আমি তোমাকে আর ছোবো না আমার এই অপবিত্র হাতে। আরিয়া কেঁদে কেঁদে বলতে লাগলো, আচ্ছা, এখন আমি কি করব? আমার কি করা উচিত? হ্যাঁ, চাচাকে কল দেই? আফরান মুখে বেপরোয়া হাসি টেনে বলে, লাগবে না, আমারও এভাবে বাঁচতে ইচ্ছে করছে না আর, কিন্তু তোমাকে দেখে দেখে জীবনটা কাটাতে চেয়েছিলাম। এটুকু বলে শব্দ করে আবার হয়তো তীব্র ব্যথায় নয়তো কারো অবাধ্যতার কারণে নিজেকে এভাবে আঘাত করেছে। আমি চেয়েছিলাম আমার প্রতিটা সকাল যেন তোমাকে দেখে পার হয়, জানো। আজ বিষাদ ছুঁয়েছে এই বুক। তোমাকে নিয়ে কাটাতে চেয়েছিলাম কিছু কাল, তোমাতেই নিজেকে বিলীন করতে চেয়েছিলাম। সেসব কিছুই হলো না। আমার ভেতরে আজ শুধু আফসোসের বসবাস। শুধুই তুমিতে আমার শূন্যতা, আবার তুমিতেই ভরা। আফরান কথাগুলো থেমে থেমে বলছিল। আফরান নিজেকে আর সামলে রাখতে পারছে না, ঢলে পড়লো ফ্লোরে। কথা বলুন, দেখুন আমি শুনছি। আজ আপনাকে আমার কোনো তাড়া নেই। আজ আপনাকে শুনবো, আপনাকে বুঝবো। বলুন না আরও কিছু। হঠাৎ কেউ একজন এসে আপনার সামনে বসে বলল, স্যার কি হয়েছে আপনার? ভাবি, বসের কি হয়েছে? কথা বলছে না কেন? আরে বিস্মিত হলো, কে উনি? আমি বিস্মিত হলাম, কে উনি? আমি ওনার অ্যাসিস্ট্যান্ট তানভীর। আমি জানি না কিছু। উনি একটু আগেই তো কথা বলেছিলেন। প্লিজ হসপিটালে নিয়ে চলুন না, ওনার কিচ্ছু হবে না। তানভীর দেরি না করে আফরানকে উঠে গাড়িতে বসালো। আমিও যাব। সরি, আমি ছাড়া হসপিটালে কেউ যেতে পারবে না। বলে গাড়ি স্টার্ট দিল। আরিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছে। কাজের মহিলা লতা বলল, আপামনি কান্দেন না, স্যার কিছু হইব না। কিন্তু স্যারে কেডাই কি করলো? খানিক আগেই তো উফরে গেছিল দেখলাম। আরিয়া লতাকে জড়িয়ে ধরে বলল, খালা, সব দোষ আমার, আমি মেরেছি ওনাকে। লতা অবাক হয়ে বলল, কোন কি আপামনি? আমি আমনের সিনি আমনে তো স্যারে উন্ডা ভয় ফান, আপনি কেমনে পারবেন? আরিয়া কিছু না বলে ডুকরে কাঁদতে লাগলো। তারপর,
এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আজ 2 দিন হয় গ্রামে এসেছি। আয়াস ভাইয়াও 2 দিন আগে জামিন পেল। কিভাবে হয়েছে জানা নেই। কেউ একজন নাকি নির্দেশ দিয়েছে ছেড়ে দিতে, এইটুকু জানা সবার। গ্রামে আসার কারণ আমার ছোট্ট বোন ছায়ার 10 বছরের জন্মদিন উপলক্ষে আসা। আসতে চাইনি, এক প্রকার বাধ্য হয়েছি চাচার আর স্বামীরার জোড়াজুড়িতে। এই জন্যই আসার পরেও কারোর সাথে কথা বলিনি ছায়া ব্যতীত। আর কেনই বা বলবো? যাদের কারণে জীবনটা উলট পালট হয়েছে তাদের সাথে কি কথা থাকতে পারে? আজ 12টার পরে কেক কাটা হবে। বাড়ি ভর্তি মানুষ। এর আগেও হয়েছিল, কিন্তু এবারেরটা একটু অন্যরকমভাবে করা হচ্ছে, সেটাও হঠাৎ করেই। যাই হোক, কোনো মতে রাতটা শেষ করেই কাল চলে যাব ভাবছি। কিন্তু মিস করছি একজনকে, মনে পড়ছে ভীষণভাবে। সেদিনের পর আর দেখিনি আফরান ভাইয়াকে, তবে জেনেছি তিনি সুস্থ আছেন। এতেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলি। আচ্ছা, আমার তো সেদিন ওভাবে কান্না করার কথা ছিল না, তাহলে কেন কেঁদেছিলাম এত? জানি না কিছু, জানি না। তবে খুব কষ্ট হয়েছিল সেদিন, এটুকু বলতে পারি। আমি আয়নার সামনে বসে সাজগোজ করছি আর ভাবছি এই সব। কারোর ডাকে ধ্যান ভাঙে। পেছন ঘুরে তাকিয়ে আয়াস ভাইয়াকে দেখি। কখন আসলেন ভাইয়া? একটু আগে। একটা কথা বলবি? বলুন। আমি খুন করিনি, এটা তুই বিশ্বাস করিস? পাগল হলে তো এটা ভাবতে যাব আমি? আমার এখনো বুদ্ধি আছে, বুঝলে? আমাকে বিশ্বাস করিস? না করার কি আছে? ঠিক আছে, আমি গেলাম। জলদি নিচে আস। 12টা বাজতে আর মাত্র 15 মিনিট আছে, শুনেছিস? আমি ঘরের দিকে তাকিয়ে তাড়াহুড়ো করলাম, কিন্তু আগে গেলে যদি আমায় ওসব উল্টোপাল্টা জিনিস মাখিয়ে সাজ নষ্ট করে দেয় ভেবেই সবার শেষে যাওয়ার মনোভাব করলাম। জলদি চল, লেট হয়ে যাচ্ছে তো, বলেই আমাকে টানতে টানতে নিয়ে চলে গেল। সবার হাতে তালি দেওয়া শুরু করলো। আমি বুঝলাম না হঠাৎ এভাবে তালি বাজানোর মানেটা। এখনো তো কেক কাটেনি, তাহলে আশেপাশে আয়াস ভাইয়া। আমি ভাইয়াকে বললাম, সবাই এভাবে কি দেখছে গো ভাইয়া? আমাকে কি একটু বেশি সুন্দর লাগছে? আজ একটু বেশি সুন্দর লাগছে। সব সময়ের মতো তো হালকা সেজেছি, তাহলে আজ কেন আমার কথায় রেস্ট টেনে বাবা এসে বলল? হ্যাঁ, এটাই আমার বড় মেয়ে, সবাই যেটা ভাবছেন সেটাই। আমি বুঝলাম না, আমাকে এভাবে সবার সাথে পরিচয় করানোর কি আছে? আমি বাবাকে কিছু জিজ্ঞেস করতে যাব, তার আগেই বাবা আয়াস ভাইয়াকে দেখিয়ে বলল, এই যে দেখছেন আমার মেয়ের ফিয়ন্সি হতে চলেছে। আজ এখানেই দুটো অনুষ্ঠান হবে। প্রথমে তো আয়ুষ বাবার সাথে আমার মেয়ের আংটি বদল হবে, পরে ছোট মেয়ের জন্মদিন। আমি যেন আকাশ থেকে পড়লাম। বাবা কি পাগল হয়ে গেল? এসব কি বলছে? আয়াস ভাইয়ার সাথে বিয়ে? হোয়াট ইজ দিস? আমি বাবাকে উদ্দেশ্য করে বললাম, এসব কি বাবা? বাবা আমার কথাটা যেন শুনলেনই না। আমি আয়াস ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, এসব কি ভাইয়া? এটা কি মজা করার সময়? তাও এমন মজা আমার একদম ভালো লাগছে না। এটা কেন? তুই আমায় পছন্দ করিস না? এসব কি বলছো আয়াস ভাইয়া? আমি তোমাকে পছন্দ করি, বাট ওভাবে। তাহলে প্রবলেম কোথায়? যা হচ্ছে মেনে নে। তার মানে তুমি আগে থেকেই জানতে? না, এসে জেনেছি। বাবা আর চাচা মিলে আগেই ডিসাইড করে নিয়েছিল। আসার পর জেনেছো? আমি এখন জানলাম। আমাকে একবার বলার প্রয়োজন বোধ করলে না? পাশ থেকে রহিমা বেগম বলে উঠলেন, গেল, আস্তে কথা বলো। আর তোমার মতামত কেউ চায়নি, বাবার কথা মেনে নাও। আয়েশ ভালো ছেলে, তার কাছে তুমি ভালো থাকবে। এটা আমি অস্বীকার করছি না মা,
কিন্তু আর কোনো কিন্তু নয়, সুন্দরভাবে আংটি বদল করে নাও। এঙ্গেজমেন্টটা বাধ্য হয়েই করতে হলো বাবার সম্মানার্থে, না হলে কি যে করতাম নিজেও জানি না। এগুলো কোনো ধরনের কথা হলো? এখন কি ওনার সাথে মার বিয়ে হবে ভবিষ্যতে? কথাটা ভাবতেই মাথাটা যেন ব্যথা শুরু হলো। তারপর ধুমধাম জন্মদিনটাও পালন হলো, অথচ আমার এসব বিরক্ত লাগছে, তাই সেখান থেকে রুমে চলে আসলাম। বলছিস কি এসব? রাগাস না তো এখন। বাবার সম্মানটাও বাঁচানোর ইচ্ছে ছিল না, কিন্তু এমন পরিস্থিতি হয়ে গিয়েছিল যে কিছু করারও ছিল না। যে যাই বল, আয়াস ভাইয়া কিন্তু তোকে অনেক ভালোবাসে। আরিয়া হাতে স্কেলটা দিয়ে বেঞ্চে বাড়ি মেরে স্বামীর পাশ থেকে সরে গিয়ে অন্য বেঞ্চে বসলো। আরে রাগ করিস কেন? সামিরা এমনি বলল, তাছাড়া তোর তো এক্সট্রা চয়েস নেই যে রাগ করবি, তাই না? প্রেমার কথায় হতবম্ব হলাম। আসলেই তো, আমি রাগ করছি কেন? বিয়ে তো করতেই হবে, তাহলে যে আমাকে ভালোবাসে তাকে করলে প্রবলেমটা কি? কিন্তু তবুও কেন এত বিরক্তিকর লাগছে সব কিছু? ক্লাস শেষে গাড়ি আসলে উঠে বসলাম। বসতে বসতে খেয়াল করলাম ড্রাইভারের জায়গায় আয়াস ভাইয়া। এনাকে এই মুহূর্তে আমার একদমই সহ্য হচ্ছে না। নিজে জানার পরেও স্বার্থের জন্য মানুষটা আমায় জানালো না। ওনার সাথে কোনো কথা নেই আমার। আমি চুপচাপ বসে আছি বাইরের দিকে তাকিয়ে। কিছুক্ষণ পর ভাইয়া নীরবতা কাটিয়ে বলল, এখনও রেগে আছিস? আমি কিছু বললাম না। দেখ, এভাবে তোকে রাগ করতে দেখতে ভালো লাগছে না। আমি ভুল করছি মানলাম তো, এবার তো মাফ কর। আমি ভাইয়ার দিকে একবার তাকিয়ে ভাইয়ার দেওয়া ডায়মন্ডের আংটিটা খুলে তার দিকে ধরলাম। বিষয়টাতে ভাইয়া বোধহয় কষ্ট পেলেন, সাথে সাথে গাড়ি ব্রেক ধরলেন। আয়াস ভাইয়া আমার দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে। এখনই বোধহয় জল গড়িয়ে পড়বে। আমি বুঝতে পেরে বললাম, আমার আংটি পরতে ভালো লাগে না। আয়াস ভাইয়া কিছু বলল না। আমি পড়লাম মহা মুশকিলে। আজব এক জীবন আমার। যা কিছু হয় সব বাধ্য হয়েই করতে হয়। যত সব ন্যাকামোর জীবন আমার। না চাইতেও আবার পড়ে ফেললাম। না পড়তে চাইলে নিজের কাছে রেখে দিস। আরিয়া কিছু বলল না। রাতে খাবার খেয়ে এসে শুয়ে পড়লাম। ফোনটা একটু ঘাটাঘাটি করে আবার রেখে দিলাম। কিছুই ভালো লাগছে না, সব বিরক্ত লাগছে একদম। আমি শোয়া থেকে উঠে বসলাম। দরজা খুলে বাড়ির একদম কর্নারের রুমটার দিকে তাকালাম। না, সব অন্ধকার। তার মানে আজকেও তিনি আসেননি বাড়ি। কিন্তু আমার যে ভীষণ দেখতে ইচ্ছে করছে। না থাকলে নাই, একটু ওনার রুমটা গিয়ে দেখে আসি, তাও একটু ভালো লাগবে বোধহয়। আমি টিপ টিপ পায়ে ওনার রুমের দরজা খুললাম। আজ তো লক করা নেই ভেবে একটু খুশিও লাগলো। গিয়ে লাইট না জ্বালিয়ে শুয়ে পড়লাম বিছানা থেকে সুন্দর ঘ্রাণ আসছে। আচ্ছা, উনি কি বিছানায়ও সুগন্ধি লাগায়? আচ্ছা, ওনার রুমটা তো আজও দেখা হয়নি। একটু আজ যখন সুযোগ পেয়েছি দেখেই নেই ভেবে খাট থেকে নেমে যেতেই রুমের লাইট জ্বলে উঠল। আরিয়ার বুকটা কেঁপে ওঠে। চোখ তুলে তাকাতেই দেখলো আফরান হাতে কোট নিয়ে দাঁড়িয়ে আছে। আরিয়ার ঢোক গিলল, ভয়ে কাঁপতে লাগলো হাত পা। কিন্তু আরিয়ার ভাবনাকে কুলসিত করে দিয়ে আফরান আরিয়াকে না দেখার ভান করে পাশ কেটে ভিতরে ঢুকে খাটের ওপর কোটটা ছুঁড়ে ফেলে। গলার টাই খুলতে খুলতে আর চোখে আরিয়ার দিকে তাকায়। আরিয়া জানে আফরান ইচ্ছে করেই তাকে ইগনোর করছে। এতদিন অনেক চেষ্টা করেছে একটু দেখার, আজ তো দেখেছে, কই মুখে কেন কথা ফুটছে না? তার তো ক্ষমা চাওয়া উচিত আফরানের থেকে। তার জন্যই তো ওই দিনে নিজেকে আঘাত করেছিল আফরান। দেরিতে হলেও বুঝতে পেরেছিল তাকে বাঁচানোর জন্যই নিজেকে আঘাত করেছিল। আফরান গলা খাঁকারি দেয়। আরিয়া তাকায়, কিন্তু বুঝতে পারছে না সে তার রুমে আসার জন্য এতক্ষণ পুরো বাড়ি মাথায় তুলে
ফেলতো, অথচ আজ কিছুই বলছে না। আমি শার্ট চেঞ্জ করব। আমি চাই না কেউ আমার পাপিষ্ট শরীর দেখুক। আরিয়া বুঝতে পেরে রুম ছাড়ে। 2টার উপরে বাজে, এখনো আরিয়ার চোখে ঘুম নেই। খুব কষ্ট পেয়েছেন তিনি। ওই দিন খুবভাবে বকেছিলেন ওনাকে। হ্যাঁ, বকেছিলাম তো, কষ্ট কেন পাবেন না? আমার শাস্তি পাওয়া উচিত ওনার কাছ থেকে, কিন্তু আমাকে মারলেন না কেন আজ? আচ্ছা, উনি কি সত্যি আমাকে ভালোবাসেন? তাহলে বলেন না কেন? ওহ, আমি কী সব ভাবছি। উনি আমায় কেন ভালোবাসতে যাবেন? আশ্চর্য, আমি ওনার সম্পর্কে এসব কেন ভাবছি? আচ্ছা, উনি কি ঘুমিয়ে গেছেন? ওনার বুকে কি এখনো ব্যথা আছে? না, আর ভাবতে পারছি না। একবার দেখেই আসি। ধরা খেলে বকা খাবো, না হয় 2টা চড় খাবো, কি আর হবে? এমনিতেও অভ্যেস হয়ে গিয়েছে। কথাগুলো নিজে নিজে বলে পা বাড়ালাম আবারও আফরান ভাইয়ের রুমের দিকে। পা করে আস্তে ধীরে রুমে ঢোকার আগে একবার দরজায় হালকা আওয়াজ করেছিল যে গ্যাসে কিনা চেক করতে। বুঝতে পারলো ঘুমিয়ে পড়েছে, তাই সংকোচ ছাড়ে রুমে ঢুকলো। রুমের ডিম লাইটটা জ্বালানো, অফ করতে গিয়েও করলো না। অফ করলে যাকে দেখার আসে দেখো কীভাবে। আরিয়া আপনার মাথার কাছে গিয়ে দাঁড়ালো। চুলগুলো এলোমেলো হয়ে আছে, ঝাপসা দেখা যাচ্ছে সব কিছুই। আপনার মাথার কাছে গিয়ে ফ্লোরে লেফটে বসে বলল। খাটের উপর 2 হাত রেখে হাতের তালু দিয়ে নিজের 2 গালে ভর দিয়ে নিম্ন গলায় বলতে লাগলো। আচ্ছা, আপনার ব্যথা আছে এখনো? আমি কি খুব বাজে বলেছিলাম? আপনি তো আপনার কথা রাখলেন, আমার সামনেও আসেননি ইচ্ছে করে, আমাকে আগের মতো আর জ্বালাতন করেননি। কিন্তু আমার কেন আপনার এমন নীরবতা ভালো লাগছে না? দূরে যেতে চেয়েও কেন বারবার আপনাকে নিয়েই ভাবছি, কাছে আসার আপ্রাণ চেষ্টা করছি। কেন? কেন বলতে পারেন? কেন বলতে পারেন? আমি তো চেয়েছিলাম আপনার থেকে দূরে, অনেক দূরে কোথাও চলে যেতে। তাহলে আপনাকে একটুখানি দেখার তৃষ্ণায় কেন বারবার আপনাকে খুঁজছি, বলতে পারবেন? আরিয়া কোমল কণ্ঠে এগুলো বলে দুপোটা চোখের জল ফেললো। আরিয়া আফরিনের বুক ধরে দেখতে চাইলো তার ব্যথাটা এখনো আছে কিনা, তাই হাত বাড়ালো। আকস্মিক আরিয়ার হাতটা আফরান ধরে বলল। এই পাপিষ্ট শরীরে হাত বাড়িও না, তোমার হাত অপবিত্র হয়ে যাবে। আপনি কখন উঠলেন? ঘুমিয়েছি কখন? মানে? কিছু না। তা এখানে কেন এসেছো? আমি তো জ্বালাইনি তোমায়, আমার নোংরা শরীরের ছোঁয়া তোমাকে দেইনি, তাহলে কেন এসেছো? আরিয়া ভয় কেঁপে উঠল। আরিয়া হঠাৎই ফুপিয়ে উঠল। আমি ইচ্ছে করে বলিনি ওই দিন। আমি উত্তর চাইনি। আরিয়া এবার মৃদু শব্দে কাঁদতে লাগলো। আফরান পাশের ল্যাম্প লাইটটা জ্বালিয়ে বলল। এখানে এসে এভাবে ন্যাকামো কেন করছিস? হ্যাঁ, যেভাবে চেয়েছিস পেয়েছিস তো, তাহলে আর কি চাই তোর? আমাকে মেরে দিয়ে পরে হ্যাপি থাকবি? বল, তাহলে মেরে দে আমায়। আমি নড়বও না বিন্দু পরিমাণ। একটু ধমকেই বলল কথাগুলো। আপনার কথাগুলো শুনে আরে এবার ভ্যাভা করে কাঁদতে লাগলো। আজব তো, এভাবে কাঁদছো কেন? হ্যাঁ, আরিয়ার কান্না থামার কোনো নামগন্ধ নেই। আফরান এবার আরো জোরে ধমকে বলল। চুপ, একদম চুপ। আর একটু আওয়াজ করবি তো এখানেই মেরে দেব। আরে সেমভাবে কেঁদে চলছে। আরে আমাকে কি ভয় পাও না? আরে আমাকে কি ভয় পাও না একটুও? আজব তো, কথা না শুনলে কি হবে জানো তো? দুজনের চেঁচামেচিতে জাফর আয়াস উঠে আফরানের রুমে আসলো। এসে আরিয়াকে কাঁদতে দেখে জাফর সাহেব তেতে উঠলেন। আচ্ছা আফরান, তুমি কি জীবনে মানুষ হবে না নাকি? এত রাত্রে মেয়েটাকে ডেকে এনে মারলে, এটার কোনো মানে হয়? যে যেটা যোগ্য সেটাই পাবে। তোমরা এখানে আসলে কেন? আমি এই মেয়ের নেকামো কান্না দেখতে ব্যস্ত। আশ্চর্য, একটা মানুষ এত কাঁদতে পারে কিভাবে? হ্যাঁ, আজব তো। আমি ডাকতে যাব কেন ওকে? ও নিজেই তো এসেছে। আরিয়া নিজে এই রুমে আসবে, আমরা এত বছরও দেখিনি এখানে পা রাখতে, আর তুই বলছিস আজ তুই আসছিস জেনেও এখানে আসবে? আশ্চর্য তো, আমি জানি কি ও কেন এসেছে। আরে এখনো কেঁদে যাচ্ছে।
এটাকে এখান থেকে নিয়ে বিদায় হও তো। এভাবে কাঁদছো কেন? আমি কি করেছি হ্যাঁ? তুই কি করতে পারিস সেটা 4 বছর আগেই দেখে নিয়েছি। আর শোন, ও এখন আমার হবু স্ত্রী, বুঝলি? ওর সাথে আমার এঙ্গেজমেন্ট হয়েছে, এক্সাম বাদে বিয়ে। এখন থেকে ওকে মারামারি, হাত তোলা সব বাদ দেও, ঠিক আছে? আমার হবু স্ত্রীর গায়ে কেউ হাত দিবে সেটা আমি মেনে নিব না, মাইন্ড ইট। আয়ুষের কথায় আফরান হেসে বলল, ইয়েস, সেটাই বলছি। একে এখান থেকে নিয়ে ফুট, গেট লস্ট। আর তোর হবু বউকেও বলে দে কেন আমার রুমে যখন তখন না আসে, তোর রুমে নিয়ে যাস। ওর তো কিছু চাহিদাও থাকতে পারে, তাই না? আফরানের কথায় আয়ুষের গা জ্বলে ওঠে, দুহাত মুষ্টিবদ্ধ করে দাঁত কটমট করতে থাকে। হচ্ছেটা কি এখানে হ্যাঁ? আফরান, তুমি কিন্তু সীমা লগ্ন করছো এবার। আমি সীমা আজ নয়, অনেক আগেই ছাড়িয়ে গেছি। সো গট ইট। এখন যাও এখান থেকে। জাফর আরিয়াকে তুলে বলে। আরে হিসকে তুলছে, যার কারণে বলতে পারছে না কিছু। এখানে আর দাঁড়িয়ে না থেকে আয়ুষ আরিয়াকে কোলে তুলে নিয়ে চলে যায়। জাফর কিছু না বলে সেখান থেকে চলে আসে। আফরানের চোখ দুটো রক্তিম হয়ে আসে, দাঁতে দাঁত চেপে বিছানায় এক হাতে ঘুষি মেরে বলল, ড্যাম ইট। তারপর আফরান গাড়ির পেছনের সিটে বসে আছে, তানভীর ড্রাইভ করছে। জানতে পেরেছিস কে লোকটা? সরি স্যার, এখনও জানতে পারিনি, তবে কলেজে বা ভাবির বন্ধুবান্ধব কেউ হলে এতক্ষণে জেনে যেতাম। তাহলে জলদি খোঁজ নে, কে করেছে এসব। আমার সাথে শত্রুতার কারণে নাকি অন্য কোনো কারণে? আমার সাথে শত্রুতামি বলেই আরিয়ার ক্ষতি করার চেষ্টা করেছিল। তার জন্যই আয়েশের সাথে এঙ্গেজটা হতে দিলাম, যেন ভাবে যে আরও আমার সাথে নয়, আয়েশের সাথে কোনো রিলেশনে আছে। কিন্তু ব্যাপারটা মনে হচ্ছে অন্যরকম। খুব কাছের কেউ যে সব কিছুই জানে। আমার মনে হয় আপনার সাথে শত্রুতার কারণেই। দেখুন, দুটো খুনেই কিন্তু আপনাকে কিলার প্রমাণ করানো হয়েছে। কিলার প্রমাণ করার চেষ্টা করছে না, আমার মনে হচ্ছে আমাকে খারাপ প্রেজেন্ট করছে, সেটাও আরিয়ার সামনে। কিন্তু লাভটা কি ওই শালার, এটাই বুঝতে পারছি না। আপনারা কারা? আরে ছাড়ুন বলছি। আরিয়ার কথায় ভ্রুক্ষেপ না করে মেয়ে দুটি আরিয়াকে গাড়িতে জোর করে বসিয়ে গাড়ি স্টার্ট দিল। মূলত আরিয়া ক্লাসের মাঝে বের হয়েছিল, ভালো লাগছে না বিদায় হঠাৎ দুটি মেয়ে এসে আরিয়াকে জোর করে তুলে নিল। গাড়িতে আরিয়া বাড়াবাড়ি করার কারণে বেহুশ করে ফেলেছিল। আরিয়ার চোখ খুলে চারদিকটা একবার প্রত্যক্ষ করে নিল, কোনো হোস্টেল মনে হলো। পাশ থেকে একজন মহিলা বলল, ম্যাম, এখন কেমন লাগছে? আরিয়ার মস্তিষ্ক সাথে সাথে সতেজ হয়ে উঠল। আপনারা কারা? আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আমি কি করেছি? মহিলাটি কোনো উত্তর দিল না, কারো ফোন আসায় রুম থেকে বের হয়ে গেল। আরিয়া ভাবতে লাগলো, নিশ্চয়ই আমাকে কিডন্যাপ করেছে এনারা। কিন্তু আমি কি করেছি? আমাকে কিডন্যাপ করার কারণ কি? কারো পায়ের শব্দ শুনে দরজার দিকে তাকালো। মুহূর্তে চোখ দুটো বিস্ময় শেষ সীমানায় পৌঁছায়। সে আর কেউ নয়, মিস্টার মাফিয়া আফরান চৌধুরী। আরিয়া চট করে খাট থেকে লাফ মেরে নেমে বলল, আপনি এখানে? অন্য কেউ কিডন্যাপ করলে খুশি হতে বুঝি, বলে আরিয়ার গালে দুইটা থাপ্পড় বসালো। তোর সাহস দেখে অবাক হলাম। আমাকে মারলেন কেন? কি করেছি আমি? আমাকে শুধু শুধু মেরে শাস্তি পান আপনি। আমার তো কাজ নেই আর। আগে বল, এত সাহস কোথায় পেলি? 2 দিন ছাড় দিয়েছি বলে মাথায় উঠে গেছিস হ্যাঁ? কি করেছি আমি? শুধু শুধু কথা শোনাচ্ছেন কেন? কি করেছিস আবার প্রশ্ন করছিস? আরে এবার আপনার একদম সামনে গিয়ে ভীতিহীন কণ্ঠে বলল, হ্যাঁ করেছি, 100 বার করব। আপনার কি? এখন উত্তর দেন, কি করেছি? আফরান আরিয়ার হাত ধরে হেসকার টানে উল্টো ঘুরে আরিয়ার হাত দুটো ক্রস করে ধরে। আরিয়ার পিঠ আফরানের বুকে ঠেকে বাম হাতের আঙুলগুলো সবটা জোর দিয়ে ধরে দাঁত পিষে বলল, এখনো এই আংটিটা পরে আছিস? দেখাচ্ছিস তোর এঙ্গেজমেন্ট হয়েছে। ছাড়ুন বলছি, লাগছে আমার। আমার লাগে না, অন্য কারোর নামে আংটি পরে ঘুরবি, আমি চেয়ে চেয়ে দেখব। আরিয়ার আংটি ধাঁচে লেগে আঙুল থেকে রক্ত ঝরছে।
প্লিজ ছেড়ে দিন না, সত্যি বলছি খুব ব্যথা পাচ্ছি। আ আফরান আরও শক্ত করে ধরে বলল, 4 বছর আগে শরীরে ব্লেড দিয়ে এঁকেছিলাম, মনে নেই? এখন আবার ছেলেদের ছোঁয়া লাগাচ্ছিস শরীরে? আপনি ভুল বুঝছেন, আমাকে আপনি ছাড়া কেউ ছোঁয়নি আজ অবধি। আফরান এবার সবটা শক্তি দিয়ে চেপে ধরে বলল, সব কিছু সহ্য করতে পারি, কিন্তু মিথ্যা একদম না। তোর এখন ডাবল শাস্তি পাওয়া উচিত, তাই না? বল। হাতে লাগছে তো, আঙ্গুলগুলো ভেঙেই যাবে। এবার ছাড়ুন বলছি, আমি মিথ্যে বলছি না। তা কাল রাতে কি আয়স তোকে পালকি করে রুমে নিয়েছিল? হঠাৎ করে আরিয়ার গলা স্বাভাবিক হয়ে আসে। আরে আপনি কি সত্যি জেলাস? আফরান আরিয়ার কথায় থতমত খেয়ে যায়। বলুন, আপনি জেলাস? সত্যি বলুন। এখন ব্যথা হচ্ছে না? আফরান আরিয়ার হাতটা আরো জোরে চেপে ধরল। আরিয়ার চোখ থেকে জল পড়ছে। চোখ বন্ধ করে ঠোঁটে হালকা হাসি রেখে আবারও বলল, বলুন, আপনি জেলাস ফিল করেছিলেন আয়েস ভাইয়া আমাকে কোলে নেওয়াতে? আফরান আরিয়ার স্বাভাবিক কণ্ঠ থেকে অবাক হলো। বাম দিক থেকে মাথাটা একটু সামনে নিয়ে আরিয়াকে দেখার চেষ্টা করলো। সফলও হলো। তাতে আরিয়ার চোখ বন্ধ, চোখ থেকে পানি গড়াচ্ছে বুকে। আফরান একবার মাথা ঘুরে নিজের দিকে আরিয়ার আঙ্গুল তাকালো। সাদা ফ্লোরে লাল টকটকে রক্তে বিভোর। সঙ্গে সঙ্গে আরিয়াকে একটু হালকা ধাক্কা দিয়ে ছেড়ে দেয়। আরিয়ার টাল সামলাতে না পেরে বিছানায় গিয়ে পড়ে। আফরান জায়গা ছেড়ে বারান্দার সামনে গিয়ে কাকে যেন ফোন দিল। মিনিটের মাথায় কেউ একজন এসে ফার্স্ট এইড বক্স দিয়ে যায়। আফরান ব্যান্ডেজ করে আরিয়ার পায়ের কাছে বসে আফসোসের মুখ নিয়ে আরিয়ার কেটে যাওয়া আঙুল দুটো ধরে নিজের সামনে আনে। আফরান ব্যান্ডেজ করতে যায়। আরিয়া হাত সরিয়ে নিয়ে বলে, আগে আমার উত্তর দিন। পাগলামো বন্ধ করো, হাতটা দাও। অনেকখানি কেটে গেছে, রক্ত ঝরছে অনেক। ঝরুক, ঝরতে দিন, সমান সমান করতে দিন। কি বলছো তুমি? নিজেই জানো শুধু। হাত দিতে বলছি, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে আরও। বাড়াবাড়ি করো। আরিয়া ঝুলন্ত পা দুটো গুটিয়ে খাটের উপর এনে আসন করে বসে বলল, যদি না বলেন এভাবেই থাকবো বলে দিলাম। আফরান বিরক্তি নিয়ে দাঁড়িয়ে বলল, না ঠিক আছে, লাগবে না, আমি জোর করে নিয়ে নেব। বলে আরিয়ার হাত ধরতে যায়, কিন্তু আরিয়া হাত সরিয়ে নেয়। আফরান আবারও চেষ্টা করে ধরতে। আরিয়া এদিক ওদিক হাত সরাচ্ছে আর মিটমিট হাসছে। আফরান অনেক চেষ্টাও না পেরে খাটের উপর উঠে আরিয়ার পেছনে বসে আরিয়ার কাঁধের উপর থুতনি রেখে দুপা দুদিক দিয়ে আরিয়াকে কোলে উঠে একটা ধরে বাম হাতে ধরে বলল, এবার সরাও হাত। আরিয়া কিছু বলল না। এভাবেই বসেই আফরান আরিয়ার আঙ্গুলে ব্যান্ডেজ করে দিচ্ছে। বেশি ব্যথা পেয়েছ? তাহলে ভুল করো কেন এত? তুমি যদি আমার মতো করে চলো, আমি কিছুই বলবো না। না। তাহলে অন্য লোকের নাম করা রিং হাতে পড়তে হবে কেন? এঙ্গেজমেন্টটা না হয় হয়ে গিয়েছে কোনো রকম, তাই বলে সারাদিন পড়ে থাকবে? আরিয়া বাধ্য মেয়ের মতো বসে আছে। আর যেন না দেখি কারো কোলে এভাবে উঠে যেতে। এত সস্তা কেন বানাও নিজেকে? তোমার শরীরটা কি সবার জন্য? না। তাহলে কেন অন্য ছেলে ছোঁয়া শরীরে নাও? আমি কি বলেছিলাম আমাকে নিতে? আমি তো উঠতে চাইনি, হেঁচকির কারণে কথা বলতে পারছিলাম না বলে আর কিছু বলিও নি। এত কাঁদতে হবে না। আরে কিছু বলো না। আর যেন না দেখি এমন করে কাঁদতে, ঠিক আছে? ওকে। আপনার মৃদু এসে আরিয়ার গলার সাইডে চুমু খেল। আরিয়ার শরীর মৃদু ঝাঁকুনিতে কেঁপে ওঠে। আপনার ব্যান্ডেজ করার শেষে আরিয়ার পেট জড়িয়ে ধরে নিজের সাথে মিশে চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থাকে এমন নীরবতার মাঝে। আপনার গরম নিঃশ্বাস আশ্রে পড়ছে আরিয়ার গলায় ঘাড়ে। আরিয়ার শরীর খানিক পরপর কেঁপে উঠছে। খারাপ লাগছে? তাহলে তাহলে ভালো লাগছে? আরিয়ার লজ্জায় মুখ ঢাকে দুই অঞ্জিল দিয়ে। আরিয়াকে এবার নিজের দিকে ফিরে মুখোমুখি বসায়। আরিয়া লজ্জায় লাল হয়ে আসে। লজ্জাবতী, আমার এদিকে তাকাও। লজ্জাবতী, আমার এদিকে তাকাও। আরে এবার নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করে। মুখ দেখতে দেবে না আমায়? আরে এবার দু হাত মুখের উপর থেকে সরালো। আফরান আরিয়ার লাল টকটকে গাল দুটো কোমল স্পর্শে কপালে চুমু বসালো। আরিয়া চোখ বন্ধ করে বসে আছে। এদিকে তাকাবে না? আরিয়া আফরানের শার্টের কলার দু হাতে ধরে আফরানের বুকে মুখ লুকায়। আফরান আবার হাসলো। আসলেই
মায়াবতী আমার খুব লজ্জাবতী। একটু চুপ থেকে আবারও বলল, আমার মানসিক শান্তি তুমি। তোমার প্রতিটা স্পর্শ আমার ভালো থাকার কারণ। অথচ তোমার এত দীর্ঘ সময় লাগলো সেটা বুঝতে। দীর্ঘ সময় বলতে আপনি আমাকে কত জনম ধরে ভালোবাসেন আগে সেটা বলুন। আফরান আরিয়ার কথার উত্তর করলো না। আফরান আষ্টে পৃষ্ঠে আরিয়াকে জড়িয়ে ধরে একদম নিজের সাথে মিশে নিল। আরিয়া এখনও আফরানের কোলারি ধরে আছে। আমার যে এই মুহূর্তে কারো মাঝে ডুবে যেতে ইচ্ছে করছে লজ্জাবতী। আরিয়া আফরানের বুকে কামড় বসালো। আহ, লাগছে তো, আসতে দাও। আরিয়া এবার একটু জোরে আরেকবার কামড় বসায়। ওহ, মেরে ফেলবা নাকি? স্যারও বলছি বলেই আরিয়াকে নিজের কাছ থেকে সরানোর চেষ্টা চালালাম। খানিক পর ছেড়ে দিয়ে আরিয়া বলল, যখন আমাকে মারেন তখন আমার ব্যথা লাগে না? তাই বলে প্রতিশোধ নিবা? কিন্তু আমি যে সেদিন নিজের বুকে আঘাত করলাম সেটা কি কম ছিল নাকি? আরিয়া মুখটার সাথে সাথে মলিন হয়ে গেল। আতঙ্কিত চেহারায় আপনার শার্টের বোতাম খুলতে লাগলো। আরও করছো কি? রোম্যান্স করতে ইচ্ছে হয়তো আমাকে বলো, এভাবে তাড়াহুড়ো করে। চুপ একদম, বলে আফরানের বুক চেক করতে লাগলো। হ্যাঁ, বুকের বাঁ পাশটায় দাগ পড়ে আছে এখনো, তার মানে এখানেই লেগেছিল। সে জায়গায় চোখ ফেলে বলল, এখনো ব্যথা আছে তাই না? ও আচ্ছা, এই জন্য এভাবে শার্ট খুলতে হয়? বলুন, এখনো ব্যথা আছে খুব? জানি না, তবে যখন অবাধ্য হও তখন খুব ব্যথা লাগে এইখানটায়। আরে আপনার দিকে অসহায় চোখে তাকায়। আরে কি দেখছো? সত্যি বললাম, আর কখনো অবাধ্য হবে না। একদম সহ্য করতে পারি না কিন্তু, রাগের সময় সব ভুলে। আপনার একটু বলাতে কারো ঠোঁটের ইচ্ছা অনুভব করে নিজের ঠোঁটে সেকেন্ড কয়েক পর আরিয়া সরে আসতে চায়, কিন্তু আফরান আরিয়াকে সরতে না দিয়ে উল্টো দু হাতে মাথার দুপাশে হাত রেখে শক্ত করে ধরে, চোখ বন্ধ করে কিস করতে থাকে একাধারে। দুজনের গরম নিঃশ্বাস ঘন হচ্ছে, আছড়ে পড়ছে একের উপর এক, যেন যোগ কয়েক পর শান্তিতে তৃষ্ণা নিবারণ করছে তৃপ্তির সাথে। বেশ খানিক পর হবে হয়তো 8 থেকে 10 মিনিট। এর মাথায় আফরান আরিয়াকে ছেড়ে দিয়ে খুব কাছে টেনে নিয়ে আবারও গলায় মুখ ডোবায়। সিল্কি চুলের শালিনী ঘ্রাণ আফরানকে বেসামাল করে তুলেছে। আরিয়া আফরানের কোলার চেপে ধরে আসে, নিঃশ্বাসের মৃদু আওয়াজ যেন মুহূর্তে এটাকে আরও উজ্জ্বল করে দিচ্ছে। অনেকক্ষণ পর আফরান নিজেকে ইচ্ছে করে আটকালো। নিষ্পাপ মেয়েটাকে এর চেয়ে বেশি অপবিত্র করতে ইচ্ছে হচ্ছে না তার। আফরান সরে এসে আরিয়াকে জড়িয়ে ধরল সবটা শক্তিতে। আরিয়ার শরীরে কম্পন এখনো থামছে না, কাঁপছে তার শরীর ভীষণভাবে। কিছুক্ষণ পর আফরান বলল, লক্ষ্মী সোনা, ভয় পাচ্ছে। ভাই। আরিয়া কিছু না বলে আফরানের কোলা ছেড়ে হাত দুটো দিয়ে জড়িয়ে ধরল। রিল্যাক্স আরু, আর কিছু করব না, শান্ত হও। আরিয়া আফরানকে আরো শক্তভাবে জড়িয়ে ধরল। আফরান বুঝলো এখন কোনো কথায় কাজ হবে না, তাই আরিয়াকে কোলে নিয়ে দাঁড়িয়ে গেল। মাথায় হাত বুলে দিতে দিতে বলল, বাড়ি যাবে? আরিয়ার মুখে কোনো কথা নেই। আফরান আরিয়াকে নামাতে চাইল, আরিয়া নামলো না। আফরান মৃদু এসে বলল, কথা বলবে না? ঠিক আছে, বলো না। ওয়াশরুমে যাও, ফ্রেশ হয়ে আসো। দেখো, তোমার জামাটাও নষ্ট হয়ে গেছে রক্তে। আমি সেম ড্রেসার ব্যবহার করছি। আরিয়া কোনো কথা বলল না। আফরান বুঝলো তার মায়াবতী এখন লজ্জায় আড়ষ্ট হয়ে আছে, একটু পর না হয় আবার বলবে। আফরান মুচকি এসে আরিয়াকে নিয়ে খাটের উপর বসে মাথায় হাত বুলে দিতে লাগলো। তারপর